এইচএসসি ২৬ ব্যাচ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, এখন প্র্যাকটিক্যাল এক্সাম চলতেছে। তো যারা যারা এই লাইভটাতে যুক্ত হয়েছে আমাকে একটু বলবা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাও আমি শুনলাম অনেকের শেষ। তো তোমাদের কি শেষ নাকি রানিং আছে একটু বলবা। তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপশন এবং পিছনে পোস্টার যে আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং 2026 তোমাদের জন্য যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, তারই লঞ্চিং লাইভ আজকে। আমরা ফেজ ওয়ানে এইচএসসি পরীক্ষার আগে তোমরা জানো 5টা অধ্যায় পড়াইছি, ফিজিক্সে 2টা, ম্যাথে 2টা, কেমিস্ট্রিতে 1টা, আর বাকি সবগুলো অধ্যায় আমরা ফেজ 2তে এইচএসসি পরীক্ষার পর এই যে 18 তারিখ, আগস্টের 18 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমরা কিভাবে পড়াবো, সব কিছু আমরা কিভাবে তোমাদের জন্য গুছাইতেছি, এবং তোমরা যারা একটু টেনশনে আছো যে ভাইয়া আমি তো একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে আমার পরীক্ষা এরকম হয়েছে, আমি হয়তো এই সাবজেক্টে এ প্লাস পেতে পারি, এরকম গ্রেড আসতে পারে, আমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা, মেইনলি আমরা আজকের ভিডিও মানে আজকের এই লঞ্চিং লাইভে তোমাদেরকে এইটাতেই গাইড করব যে যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স, এই 7টা বিশ্ববিদ্যালয় যেহেতু স্পেশালাইজড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এবং সাথে ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু খুব টপ নোচ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, সাস্টে আছে, এবং অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতেও ভালো ভালো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের আছে। তবে আমরা আজকের গাইডলাইনটা স্পেশালাইজড যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমআইএসটি, বুটেক্স, যেইগুলাতে অ্যাপ্লাই করার জন্য মানে একটা ক্রাইটেরিয়া থাকা লাগে। তুমি চাইলেই যে কেউ অ্যাপ্লাই করে ফেলতে পারে না, অনেকেই পরীক্ষায় বসতে পারে না। তো এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে যেহেতু প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট অফ অল ভর্তি পরীক্ষায় বসতে পারতে হবে, তারপর তো বাকি সব কিছু। তো আজকের লঞ্চিং লাইভটা আমরা মেনলি এটাতেই ফোকাস করব যে 26 ব্যাচ অনেক বছর পর 2019 সালের পর এই প্রথম তোমাদের ফুল সিলেবাসে অ্যাডমিশন মানে এইচএসসি পরীক্ষা দিছো তোমরা, এবং এইবার ফুল সিলেবাসে অ্যাডমিশন টেস্ট হবে। তো তোমরা যারা এই কোশ্চেনগুলোর উত্তর খুঁজতেছো, বিভিন্ন গ্রুপে কমেন্ট করতেছো, আমাদের পোস্টে কমেন্ট করতেছো, সকল তোমাদের এই কমেন্টগুলোর উত্তর এই লাইভে পাবা। এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের টিচার প্যানেল, আমরা কিভাবে পড়াই, এটা মোটামুটি 26 ব্যাচে তোমরা যারা আমাদেরকে চেনো, আমাদের একাডেমিক সাইকেলে ছিলা বা আমাদের ফ্রি ক্লাসগুলো করছো, তোমরা মোটামুটি এই জিনিসগুলো অলরেডি 90% জানো, বাকি 10% আমরা আজকে লাইভে বলে দিব। তো যারা এই লাইভটাতে চলে আসছো, একটু সবাই কমেন্টে জানাবা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আমি কমেন্ট দেখতেছি। এইচএসসি 26 ব্যাচের যারা যারা এই লাইভটাতে যুক্ত হয়েছো, আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের মেইন পার্টে চলে যাব। তার আগে তোমরা তোমাদের পরিচিত 26 ব্যাচের ফ্রেন্ড সার্কেলের যারা আছে, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে সে প্রিপারেশন নিতে চায়, তাদেরকে একটু মেনশন করে দেবা। আমি দেখতে পাচ্ছি 26 ব্যাচের অনেকে যুক্ত হয়ে গেছো, 27 ব্যাচের অনেকে যুক্ত হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 27 ব্যাচে অনেকে জিজ্ঞেস করতেছো যে বুয়েটে ভর্তি পরীক্ষায় বসার জন্য আসলে কেমন রেজাল্ট থাকা উচিত, এগুলো নিয়ে আজকের লাইভে আমরা কথা বলবো। তো আমাদের সাথে থাকো। তো আমি চলে যাচ্ছি অপূর্বতার কাছে। হ্যালো, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের, আমাদের যে এসিএস থেকে যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা আসে, সেই ইঞ্জিনিয়ারিং ব্যাচের লঞ্চিং লাইভে আমরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা আসলে লঞ্চিং লাইভ নিয়ে বা আমাদের পড়ানো নিয়ে নতুন করে কিছু বলার নাই। তোমরা আমাদের সাথে সাইকেলের একাডেমিক কোর্সে অ্যাড আসো, তোমরা আমাদের পড়ানো বোঝো বা পড়ানো সম্পর্কে সব কিছু একেবারে ডিটেলস তোমরা জানো আসলে। তো আজকের ক্লাসটা মানে আজকের এই লঞ্চিং লাইভটা মূলত আসলে যে তোমাদের একটা গাইডলাইন দেওয়া, যে তোমরা আসলে কি করবা, কার কত পয়েন্ট থাকলে, যেহেতু এবার একটা মানে ফলাফলের একটা ধরো একটু খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে। বিশেষ করে ধরো ফিজিক্স প্রথম পত্র পরীক্ষাটা বিভিন্ন মানে জায়গায় স্টুডেন্টদের খারাপ হয়েছে। তো তোমরা মানে দ্বিধাদ্বন্দ্বে আসো যে কত পয়েন্ট থাকলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, বা কারো যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে সে কি ভার্সিটিতে সুইচ করবা কিনা, মানে এরকম এই যে যাবতীয় তোমাদের যে প্রশ্ন, যেগুলো ধরো আমরা আমাদের পেজে প্রতিনিয়ত মানে প্রশ্নগুলো পাচ্ছি, বিভিন্ন পোস্টের কমেন্টে এই প্রশ্নগুলো পাচ্ছি, এই প্রশ্নগুলো নিয়ে মূলত আজকে আমরা তোমাদের উত্তর দিব বা তোমাদের একটা গাইডলাইন বা পরামর্শ দিব। আসলে কত পয়েন্ট থাকলে তোমরা পরীক্ষা দিতে পারবা এটা নির্দিষ্ট করে আমি হয়তো জোর দিয়ে বলতে পারবো না, কিন্তু বিগত বছরগুলোতে যে পয়েন্ট চাওয়া হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, তার উপর বেস করে তার পরিসংখ্যান দিয়ে হয়তো তোমাদের একটা আইডিয়া দিতে পারবো যে এই পয়েন্ট থাকলে তুমি নির্দ্বিধায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো, বা এই পয়েন্ট না থাকলে, যদি তোমার আশঙ্কা থাকে তোমার এই পয়েন্ট হয়তো আসবে না, তাহলে তুমি
অবশ্যই তাহলে অন্য লাইনে ধরো ভার্সিটি লাইনে প্রিপারেশন নিতে পারো। তো এই সংক্রান্ত কথাবার্তায় আজকে আমরা বলবো, এবং এই সময়টাকে অ্যাডমিশনের সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাইলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তুমি একটা সর্বোচ্চ ভালো আউটকাম পাইতে পারো, এই ব্যাপারে তোমাদের একটু গাইডলাইন দিব। মানে ইঞ্জিনিয়ারিংয়ের এই সময়টা তোমাদের যেহেতু মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দেওয়ার ইচ্ছা বা ইঞ্জিনিয়ারিংয়ে একটা সিট দখল করার ইচ্ছা, তো এই সময়টা মানে পড়াশোনার একটু টেকনিকটা বা ধরনটা একটু ভালো করে বুঝতে হবে। তুমি শুধুমাত্র গাধার মতো খেটে গেলা, এটা কিন্তু খুব কাজে দিবে না। তো তোমার পড়াটা এবং পড়ার সাথে পরীক্ষাটা, এর যে একটা সমন্বয়, কিভাবে পড়বা, কিভাবে নোট করবা, তুমি একাডেমিতে যেভাবে পড়াশোনা করছো, যেভাবে নোট করছো সেইভাবে নোট করবা কিনা, এখন কি এরকমভাবে পড়াশোনা করলে হবে কিনা, তো এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আসলে আমরা বলবো। তো আমরা এক এক করে তাহলে বলি। মাসুর ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি শুরুতে তোমাদের আগে একটু বলি যে বিগত বছর যদি 25 সালের সার্কুলার তোমরা দেখো, তাইলে 25 সালের সার্কুলার সাথে মিলালে কিন্তু আসলে হবে না, কারণ এর আগের বার যেই পরীক্ষা হয়েছিল সেখানে তো আসলে আমাদের ফুল সিলেবাসও ছিল না, 1 নাম্বার, 2 নাম্বার হলো সব জায়গায় সব বোর্ডে একই প্রশ্ন ছিল এরকমও না। সো আমাদের মূলত এই যদি আমরা 5 বছর আগের কথা বলি, মানে একদম ধরো যে সময়টাতে ফুল সিলেবাসে পরীক্ষা হতো, ওই সময়কার যে রেজাল্টটা, সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু আমরা আসলে এবারকার যে পরীক্ষা হয়েছে সেরকম রেজাল্ট এবার আশা করতে পারি। তো সেই সময় যেরকম সার্কুলারটা ছিল সেখান থেকে আসলে আইডিয়া নেওয়াটা বেশি ভালো, কারণ যে ফ্যাক্টরগুলো বললাম সেগুলো তো এখানে কাজ করছে। তো আমাদের দেখবা যে আমি যদি আগে চলে যাই, ধরো আমাদের যেই 2018-19 সালে 2018-19 সালের সার্কুলার কিন্তু এটা, হ্যাঁ, সার্কুলারের যা সামারি ভার্সনটা এখানে দেওয়া। সো ওই সময় বইতে সিট ছিল 1060টা, এখন বর্তমানে 1300+ সিট আছে। তো এখানে দেখো গত বছর মানে এই 18-19 সালে যেটা ছিল যে এসএসসিতে মিনিমাম জিপিএ লাগে হচ্ছে 4, আর এইচএসসিতে এই যে দেখো গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, বাংলা, ইংরেজি, টোটাল এই 5টা সাবজেক্টে 5×5 = 25। তো 25-এর মধ্যে টোটাল 22.5 যদি থাকে তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, এবং টোটাল মার্ক, ভর্তি পরীক্ষার যে মার্ক সেটা হচ্ছে 600 টোটাল ছিল। এবং এই 19-20-এর যে সার্কুলার, সেখান থেকে যারা এই অ্যাপ্লাই করছিল তাদের মধ্যে থেকে টপ 12,000 স্টুডেন্টদেরকে অ্যালাউ করছিল পরীক্ষার হলে বসতে। তো এর পরের বছর মানে 19-20 সালে তারা নাম্বারটা ঠিক করে দিছিল যে পিসিএম এই 3 সাবজেক্টে 600 মার্কের মধ্যে যারা 480+ পাইছে তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে, এইরকম একটা ইয়া দিয়ে দিছিল। তো বুঝতেই পারছো যে বুয়েটে এই টোটাল 5টা সাবজেক্টে 25-এর মধ্যে 22.5। তো তাহলে এদিক থেকে নাম্বারের কথা যদি বলি 480, তাহলে 480 মানে কিন্তু জাস্ট A+ লাগছে, মানে যদি 100-র মধ্যে 80 করে পায় তাহলেই কিন্তু তারা বুয়েট ভর্তি পরীক্ষায় ওই সময়টাতে বসতে পারছে। তো যদি এবছরকার যে পরীক্ষা হয়েছে, এবছরের যে রেজাল্ট, সেই অনুযায়ী যদি ধারণা করা হয় তাহলে কিন্তু 18-19 সালের মতন চিন্তা করলে যাদের মার্ক এরকম 480+ আছে বা 500+ আছে, এরকম একটা ধারণা তোমরা করতে পারতেছো, পরীক্ষা তো দিছো যেহেতু একটা আইডিয়া আছে। তো সেই ক্ষেত্রে তোমরা একদম ফুল ফেজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ করো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা স্টার্ট করো। এখন এখানে নাম্বার ভাইয়া বেশি আছে এই জন্যই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করব, বিষয়টা এরকম না। আগে দেখো যে তোমার আসলে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলা কতটা তোমার ভাল লাগে এবং ম্যাথ করতে কতটা ভাল লাগে, কারণ পুরোটাই কিন্তু আসলে এখানে ম্যাথ নিয়ে খেলাধুলা। তো যদি এরকম হয় যে না ভাই আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলো এই সাবজেক্টগুলা খুব ম্যাথ করতে আমার ভাল লাগে, সারাদিন এগুলো করতে আমার কোনো প্রবলেম হয় না, আমি খুব বেশ এগুলোর সাথে ইউজ টু হয়ে গেছি এতবার করতে করতে, এবং আমার নাম্বারও মোটামুটি 480+ থাকবে, তাহলে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ করো। যদি আল্লাহ না করুক কোনো কারণে এই মার্কে না আসে, তাহলেও সেক্ষেত্রে দেখবা যে ভালো কোনো ভার্সিটিতে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রিপারেশনটা কন্টিনিউ করো। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আসলে যেটা হয়ে গেছে, তুমি যেই পরীক্ষাগুলো দিয়ে দিছো, এইচএসসি পরীক্ষা, এইটা তো এখন আর কোনোভাবেই তুমি আর ওই রেজাল্টটা চেঞ্জ করতে পারবে না, যেটা হবে এটার উপরে আর এখন তোমার হাত নাই। সো যেহেতু ওইটার উপর আর তোমার কোনো হাত নাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি ওইটা নিয়ে আর চিন্তা করে কি করবা। তো একটা জিনিস খালি মাথায় রাখবা যে সামনের যে সময়টা আছে, এই সময়টা যদি তুমি নষ্ট করো, সময়টা যদি অপচয় করো, তাহলে এটার খেসারত কিন্তু দেওয়াই লাগবে। তো টার্গেট এখন একটাই রাখো যে আমি যাই করি না কেন সময়টা যাতে করে কোনোভাবে আমি অপচয় না করি, নষ্ট না করি। যে হাতে সময়টুকু আছে, দেখো সিলেবাস কিন্তু একদম অ্যাডমিশনের সিলেবাস আর আমাদের এইচএসসি পরীক্ষার সিলেবাস
একদম সেম সেম। তো যারা 80+ এক্সপেক্ট করতেছো বিভিন্ন সাবজেক্টে, তারা কিন্তু অলরেডি ওই সাবজেক্টের চ্যাপ্টারগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আছে। তো তোমার কিন্তু নতুন করে অ্যাডমিশনে যে নতুন করে সব কিছু পড়া লাগবে বিষয়টা এরকম না। তো তাহলে কি করা লাগবে এই সময়টার মধ্যে? তোমাকে জাস্ট আমাদের যে প্রবলেমগুলো তুমি পারতা, যে স্ট্যান্ডার্ডাইজ প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলাই তোমাকে এখন সময়ের মধ্যে কিন্তু কভার করতে হবে। প্রত্যেকটা বুয়েটের জন্য যদি বলি, রিটেনে তোমরা দেখা যাবে 3 মিনিট করে মতন সময় পাবা। কেমিস্ট্রিতে হয়তো এত বেশি সময় নিলে হবে না, কারণ ম্যাথ আর ফিজিক্সে একটু বেশি সময় লাগে। তো এগুলা বুঝতেই পারছো যে ধরো এখন যাই তোমার পারা জিনিসটা, সেটা 1 নাম্বার হচ্ছে মনে করতে পারতে হবে যে না ঠিক আছে যা পড়ছি এগুলো পরীক্ষার হলে মনে করার একটা প্র্যাকটিস, এবং 2 নাম্বার হচ্ছে যে এই যা মনে করছে এটা দ্রুত এক্সিকিউট করার প্র্যাকটিস। তো এই জিনিসটার উপরে ফোকাস করো। নতুন যাদের, যেটা বললাম, যাদের অলরেডি 80+ কনফার্ম আছে বা মোটামুটি শিওর যে না ভাই আমার 480+ থাকবে, তাদের আসলে সবগুলা সাবজেক্টই সবগুলা চ্যাপ্টারই মোটামুটি একটা ভালো আইডিয়া আছে। এরকম হতে পারে যে ভাই হ্যাঁ ফিজিক্সে হয়তো বা 2-1টা চ্যাপ্টার বাদ দিয়ে গেছিলাম, বা হয়তো ম্যাথে 2-1টা চ্যাপ্টার করি নাই, সেই জিনিসগুলা রিকভার করতে হবে। এই অ্যাডমিশনের সময় সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে একদম শুরুর সময় যেহেতু এখন। কারণ আসলে ফুল সিলেবাস যেহেতু, যেটা হয় যে তোমরা আসলে ইন্টারমিডিয়েটেও দেখছো যে ফার্স্ট পেপার পরীক্ষায় যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো না দিয়ে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিছে। পোলাপান শিওর ছিল যে আরে আদর্শ গ্যাস এখান থেকে তো একটা আসবে, কনফার্ম পারবো। আদর্শ গ্যাস থেকে দিছে, কিন্তু কোন জায়গা থেকে দিছে? গড়মুক্ত পথ থেকে দিছে, যেখানে আসলে পোলাপান একটু কম পড়ে, একটু কম গুরুত্ব দেয়। তো আসলে আবার দেখো তরঙ্গ অধ্যায় থেকে, তরঙ্গ অধ্যায় বেশিরভাগ পোলাপান স্কিপ করছে, কিন্তু তরঙ্গ অধ্যায় থেকে যে প্রশ্ন দিচ্ছে ওটা কম্পারেটিভলি কিন্তু অন্যান্য চ্যাপ্টারে যা দিচ্ছে তার তুলনায় সহজ। প্রশ্ন ভুল হলে সেটা আলাদা আলাপ, কিন্তু মানে টার্গেটটা তুমি খেয়াল করো। তো বিষয়টা হচ্ছে আসলে ফুল সিলেবাস যেহেতু ভাইয়া, প্রথম টার্গেট রাখতে হবে যে আমি সবগুলো চ্যাপ্টার কাভার করব, সবগুলো চ্যাপ্টার যা যা আছে সবগুলো চ্যাপ্টার আমি কাভার করব, এবং আমি এর পরে গিয়ে মানে ওইটাকে এনশিওর করতে হবে যে আমার রেগুলার যে প্রবলেমগুলো আছে সেগুলো যাতে করে আমি খুব ভালো পারি, দ্রুত পারি এবং সঠিকভাবে পারি। আর তারপরে গিয়ে তুমি হচ্ছে ধরো আরও যে সমস্ত অ্যাডভান্স প্রবলেমগুলো আছে সেগুলো কাভার করবা। সো এই সমস্ত বিষয়গুলোতে আসবো। আমরা যে সার্কুলার কথা বলতেছিলাম, দেখো বুয়েটের ক্ষেত্রে যেটা, যে আমাদের ওই সময়টাতে 22.5 লাখ ছিল, আর রুয়েটের ক্ষেত্রে যেটা, রুয়েটের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর হচ্ছে ইংলিশ, এই চারটায় 4-5-এ 20-20-এর মধ্যে লাগছে হলো 18, অ্যাপ্লাই করার জন্য লাগছে 18। তো ওই যারা যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্যে থেকে এখানে টপ 8,000 জনকে তখন রুয়েটে সিলেক্ট করছিল, ঠিক আছে। এরপরে আমি যদি চুয়েটের কথা দেখি, চুয়েটেও এরকমভাবেই ছিল যে ওইটা একটু কম চাইছিল, 18 না চেয়ে এটা 17.5 চাইছিল, আর এদিকে কুয়েটের জন্য ওইটা 18 ছিল। তো বুঝতেই পারছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি, এই 4টা সাবজেক্টের ওপরেই কিন্তু আসলে মূলত জিনিসগুলো ডিপেন্ড করছে। আর বুয়েটের ক্ষেত্রে ওই সময়কারে কিন্তু বাংলাটাও অ্যাড করে দিছিল। তো এই হচ্ছে বিষয়। এখন যদি গত বছরের সার্কুলার দেখি, গত বছরেরটার সাথে যদিও মিলায় খুব একটা লাভ নাই, কিন্তু তারপরেও প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, কি কি মানবন্টন, এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবা। যেমন বুয়েটে গত বছরে যেটা হয়েছিল, আমাদের কিন্তু 600 নাম্বারের রিটেন পরীক্ষা ছিল, ফিজিক্সে 20টা, কেমিস্ট্রিতে 20টা, ম্যাথে 20টা। সো এবারও কিন্তু আসলে আশা করা যায় যদি এমসিকিউ এবার না করে বা প্রিলি পরীক্ষা না হয়, তাহলে সেক্ষেত্রে এবারও সেই রিটেন পরীক্ষাটাই কন্টিনিউ করবে। এরপরে আমাদের হচ্ছে 20টা ফিজিক্স, 20টা কেমিস্ট্রি এবং 20টা ম্যাথ, এবং সেখান থেকে কিন্তু আমাদের টোটাল 3 ঘন্টা সময়, 3 ঘন্টার মধ্যে টোটাল হচ্ছে 600 নাম্বারের পরীক্ষা, 60টা প্রশ্ন। ওকে, তারপরে আসো রাজশাহী, যেই আমাদের রুয়েট আছে, রুয়েটের ক্ষেত্রে এই সিট সংখ্যা 1230টা। আমি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর কথা বলি, টোটাল সিট সংখ্যা কিন্তু আছে প্রায় 6,000-এর বেশি, আরও বেশি হবে, 6,000, 6,100, 6,200 প্লাস হবে। তো মোটামুটি তুমি বুঝতেই পারছো যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয়, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু গণহারে সবাই নিচ্ছে বিষয়টা এরকম না। তুমি দেখবা যে সর্বোচ্চ হলেও 8,000 খুব সিরিয়াসলি প্রিপারেশন নেয়, 8,000 বা সর্বোচ্চ ওই দিকে বললে 10,000, এরকম মানুষজন খুব সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নেয়। এবছরের রেজাল্ট অনুযায়ী এটা হয়তো বা আরও কম বেশি করতে পারে। তো যেটা বলছি যে ধরো আমাদের যতটুকু প্রিপারেশন, কম্পিটিশনের কথা যদি বলি, তুমি যদি আসলে এইচএসসিতে যে প্যাটার্নে পড়ে আসছো, এখান থেকে খুব বেশি যে তোমাকে নতুন কিছু জানতে হচ্ছে বিষয়টা তো এরকম না। তো মূল ব্যাপারটাই হচ্ছে কারা সময়টাকে কাজে লাগাচ্ছে আর কারা সময়টা অপচয় করতেছে। তো এই জিনিসটা যদি ঠিকঠাক থাকতে পারে তাহলে আর অসুবিধা নেই। সো এরপরে দেখো রুয়েটের যদি প্রশ্নের কথা বলি, রুয়েটে হচ্ছে পুরাটাই এমসিকিউ, আমাদের হলো 2.5 ঘন্টা সময়, 400 নাম্বার টোটাল। আর এইদিকে হচ্ছে যদি আমি তোমাদের প্রশ্নের কথা বলি, তাহলে দেখো এমসিকিউ প্রশ্ন হায়ার ম্যাথে হচ্ছে 20টা, ফিজিক্সে 20টা, কেমিস্ট্রিতে 20টা, ইংরেজিতে 20টা। কিন্তু এগুলা হচ্ছে দেখো এক একটা 6 মার্ক করে প্রশ্ন। তো এগুলা এমসিকিউ হলেও আসলে ধরন এমসিকিউ, কিন্তু আসলে সিকিউ টাইপেরই কিন্তু প্রশ্ন এগুলা। ওকে, সো তারপরে আসি কুয়েটের কথা। কুয়েটের ক্ষেত্রে ধরো আমাদের এখানেও টোটাল হচ্ছে 500 নাম্বার,
3 ঘন্টা সময়, এবং এটা পুরাটাই কিন্তু লিখিত পরীক্ষা, বুয়েটের মতন একদম কুয়েটেও কিন্তু পুরাটাই লিখিত পরীক্ষা। এবং এখানে হচ্ছে গণিতে 15টা, ফিজিক্সে 15টা, কেমিস্ট্রি 15টা এবং ইংরেজি হচ্ছে 5টা, প্রত্যেকটা 10 মার্ক করে রিটেন। আর এদিকে যদি চুয়েটের কথা বলি, এটা কিন্তু গত বছর মানে 25 সালের যে প্যাটার্ন সেই অনুযায়ী, তো যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা একটু কম, তো সেই অনুযায়ী আসলে এরকমই এবার থাকবে এটা ধারণা করা যেতে পারে। তো চুয়েটের ক্ষেত্রে হচ্ছে আমাদের এমসিকিউ টোটাল হলো 500 নাম্বার, 2.5 ঘন্টা সময়, এবং গণিতে 25টা প্রশ্ন, ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা, ইংরেজিতে টোটাল 25টা প্রশ্ন। সো এখানেও দেখো মার্ক কিন্তু 6 করে, ইংরেজিতে খালি 2। তো জ্ঞানমূলক টাইপের প্রশ্ন কিন্তু আসলে না, সবগুলোই কিন্তু ম্যাথ করা লাগবে, এবং প্রত্যেকটাতেই দেখো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। সো আমাদের এই হচ্ছে মোটামুটি ক্রাইটেরিয়া। সো এগুলো বলার আসলে মেইন কারণ একটাই, যে যাতে করে আসলে তোমরা কি নিয়ে প্রিপারেশন নিবা সেটা সম্পর্কে একটা আইডিয়া রাখতে পারো। যাদের ধরো এরকম কনফিউশন আছে যে ভাইয়া হয়তো বা 80 নাও থাকতে পারে, বা যে সার্কুলার চাইছে সেটা নাও থাকতে পারে, কিন্তু আমি খুবই প্যাশনেট যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই আমি নিতে চাই, তাহলে যদি মনে হয় যে না রেজাল্ট একটা আছে আমার 17.5+ বা 18+ এরকম থাকবে, তাহলে সেক্ষেত্রে বলবো যে নাম্বারের দিকে হয়তো খুব বেশি ঝামেলা হবে না, তুমি একদম ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ করো যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ব্যাপারে তোমার মানে প্যাশন থাকে বা ইচ্ছা থাকে। ওকে, সো আমরা যদি ইয়ার দিকে যাই, টেক্সটাইল ইউনিভার্সিটির দিকে যাই, তাহলে এখানে হচ্ছে 200 নাম্বারের রিটেন পরীক্ষা কিন্তু, এবং আমাদের হচ্ছে গণিত 60 মার্কের, ফিজিক্স 60 মার্কের, কেমিস্ট্রি 60 মার্কের, ইংরেজি হচ্ছে 20 মার্কের। সো এভাবে করে আমরা কিন্তু দেখো মোটামুটি যে ভার্সিটিগুলো আছে সেগুলার একটা মোটামুটি আইডিয়া পেলাম যে কীরকম টাইপের আমাদের প্রশ্নের মানবন্টন থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের মেইন যে কোর্স আছে তার মধ্যে একদম ডিটেলসে প্রত্যেকটা ভার্সিটি ধরে ধরে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমরা আর দেরি না করে এবার চলো ডিপার্টমেন্ট ওয়াইজ চলে যাই। সো আমরা আসছি যেহেতু একবারে শেষ করে যাই, ফিজিক্স ডিপার্টমেন্ট আমাদের অলরেডি ফেজ 1 আমরা শুরু করছিলাম কিন্তু ইন্টার পরীক্ষার আগে। সো ফেজ 1-এ আমাদের 2টা চ্যাপ্টার শেষ হয়ে আছে, একটা হচ্ছে ভেক্টর আর একটা হলো গতিবিদ্যা। সো আমরা নিউটনীয় বলবিদ্যা থেকে ইনশাল্লাহ ক্লাস নেওয়া শুরু করব। তো এইবারকার ক্লাসগুলা কেমন হতে যাচ্ছে অপূর্ব, এটা নিয়েই বলবো। আচ্ছা, আমি একটু ডিটেলস বলি। দেখো, প্রথম কথা হচ্ছে এবার সারা বাংলাদেশে মোটামুটি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। যেহেতু চট্টগ্রাম বোর্ডটা বাকি আছে, তো চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনের পরীক্ষা হয়ে গেছে হয়তো ওই কোশ্চেনের পরীক্ষা হবে না। তো চট্টগ্রাম বোর্ডে একটু আলাদা কোশ্চেন হবে, বাট আশা করা যায় কোশ্চেনের মানে মান কাছাকাছি থাকবে। তো এবার যেহেতু সারা বাংলাদেশের স্টুডেন্টরা মোটামুটি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে, সুতরাং এইবার মানে এই যে বোর্ড পরীক্ষার মার্ক দেখে এই যে কোথায় তুমি পরীক্ষা দিতে পারবা কি পারবা না, বা পয়েন্ট দেখে কোথায় তুমি পরীক্ষা দিতে পারবা কি পারবা না, এটা এবার বোর্ড ভেদে কিন্তু বৈষম্য হওয়ার চান্সটা তেমন একটা থাকবে না। মানে আগে দেখা যাইতো কি এমন ছিল যে কোনো বোর্ডে ধরো ঢাকা বোর্ডে ফিজিক্স কোশ্চেন খুব সহজ হয়েছে, অন দ্য আদার হ্যান্ড যশোর বোর্ড বা কুমিল্লা বোর্ড কোশ্চেন ফিজিক্স কোশ্চেন ধরো কঠিন হয়েছে। তো দেখা যায় তো ঢাকা বোর্ড থেকে অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে, কিন্তু কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ডের অনেক ভালো ভালো কলেজ থেকে মানে বেশি সংখ্যক স্টুডেন্ট আসলে পরীক্ষা দিতে পারতেছে না। বাট তারা কিন্তু পরীক্ষা দিলে বাজিমাত করে দিত, এরকম কিন্তু মানে তাদের পটেনশিয়ালিটি ছিল। তো এই ব্যাপারটা কিন্তু এবার হবে না। তার মানে সারা বাংলাদেশের সবাই যেহেতু মোটামুটি একই প্রশ্নপত্রে পরীক্ষা দিবা, তাহলে প্রশ্ন অনুযায়ী খাতা দেখার মানটাও কিন্তু একই রকমই হবে বা প্রায় কাছাকাছি হবে। তো এইখান থেকে তুমি কিন্তু মনে করো যে মানে যোগ্যতা থাকলে তুমি কিন্তু অবশ্যই তুমি চান্স পাবা। এই জিনিসটা কিন্তু এখান থেকে ইনশিওর করা যায় যে অন্য কেউ এসে একটু অযোগ্য হয়ে তোমাকে মানে পরীক্ষা দিবে না, এইটা কিন্তু হবে না। তো ব্যাপারটা হচ্ছে কি তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একাডেমিক থেকে ওই টার্গেটে তুমি পড়াশোনা করো, তোমার যদি মনোবল থাকে যে না আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছিলাম, তো তোমার পরীক্ষাটা কত খারাপ হইতে পারে, সেকেন্ড পার্ট পরীক্ষা, ফিজিক্সের সেকেন্ড পার্ট পরীক্ষা, এই পরীক্ষাটা অবশ্যই ভালো হয়েছে। ফার্স্ট পার্টে যতটুকু খারাপ হইতো সেকেন্ড পার্ট দিয়ে তুমি কিন্তু ততটুকু উঠাই ফেলছো। তো আমার যেটা মনে হয়, আমি সেকেন্ড পার্ট কোশ্চেন দেখার পর আমার মনে হয়েছে ফার্স্ট পার্টে যে স্টুডেন্টটা একটু খারাপ করে ফেলছে সে কিন্তু সেকেন্ড পার্টের পরীক্ষাটা দিয়ে ওভারকাম করে ফেলবে, অর্থাৎ এখানে তার ক্লাস হারানোর কিন্তু সম্ভাবনা থাকবে না, যার একেবারে ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ছিল। তো এইভাবে আশা করা যায় কেমিস্ট্রি কোশ্চেন এবং ম্যাথ কোশ্চেন এখানে তো আর তেমন বেশি গন্ডগোল হয় নাই। তো এখানেও মোটামুটি তোমার যদি একাডেমিক থেকে ভালো প্রস্তুতি থাকে, ইঞ্জিনিয়ারিং পড়ার প্যাশন বা ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তোমার এই পরীক্ষাগুলো ভালো হয়েছে। এইবার তাহলে তুমি কি করবা, তুমি আর টেনশন করবা না, একেবারে টেনশন ছাড়াই তুমি পরীক্ষা দিবা। দেখো আমরা বুয়েটের কথা বলতেছি না, আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিংয়ের কথা। তাহলে ইঞ্জিনিয়ারিং বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, এছাড়া
সাস্টের ব্যাপারটা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ঢুকে যায়। সাস্ট, আইইউটি, বুটেক্স, আরও দেখো কয়েকটা আছে। তো এগুলা মিলে তুমি আসলে পরীক্ষা দিতে পারলে তুমি সিটেকটা কিন্তু দখল করতে পারবা। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয়, আমি সর্বোচ্চ যদি ধরি তাহলে 14 থেকে 15,000 স্টুডেন্ট সারা বাংলাদেশে। এবার তার মধ্যে একেবারে ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নয় 7 থেকে 8,000 স্টুডেন্ট, 7 থেকে 8,000 মাত্র। এবার এই স্টুডেন্টদের মধ্যে ডেডিকেটেডলি তারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নেয়। এই 7 থেকে 8,000 স্টুডেন্টের মধ্যে এবার দেখা যাবে কি যে বিভিন্ন জায়গায় অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে না। কেউ ধরো বুয়েটে দিবে, কেউ রুয়েটে দিবে না, কেউ রুয়েটে দিবে তো চুয়েটে দিবে না, এরকম হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি পরীক্ষাতে বসতে পারো তাহলে তুমি যদি খুব ভালো করে একটু এই টাইমটা, মানে সামনে যে অ্যাডমিশনের যে ক্রুশিয়াল যে টাইমটা আছে, এই টাইমটা যদি একটা প্রপার গাইডলাইন, মানে মনে করো যে তুমি যাদের কথা শুনলে তোমার কাজে দিবে, মানে একেবারে ইফোর্ট দিয়ে তাদের গাইডলাইন ফলো করে তুমি যদি এই সময়টাকে কাজে লাগাও তাহলে তোমার কিন্তু এখানে মানে ব্যাকফুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি কোনো না কোনোভাবে তুমি দেখবা যে সফল হয়ে আসছো। তো যেহেতু আমরা মেইন টার্গেট ধরো বুয়েট রাখি, তো আমরা বুয়েটটা টার্গেট করে প্রিপারেশন নিব, আমাদের বাকি প্রিপারেশনগুলো হয়ে যাবে। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন কি এমসিকিউ প্যাটার্ন প্রিপারেশন? উত্তর হচ্ছে না। আমরা এমসিকিউ প্যাটার্ন প্রিপারেশন নিব না, শুধু ওই জ্ঞানমূলক এমসিকিউ সলভ করবো না। আমাদের দেখবা ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন জায়গায় হ্যাঁ এমসিকিউ আছে, কিন্তু এমসিকিউগুলোর মার্ক দেখো, মার্ক 5 মার্ক করে, 6 মার্ক করে। ওই কোশ্চেনগুলো তুমি একটু অ্যানালাইসিস করে দেখো যে কোশ্চেনগুলো কিন্তু মানে এমসিকিউ টাইপ কোশ্চেন না, আসলে জ্ঞানমূলক এমসিকিউ টাইপ কোশ্চেন না। ওই কোশ্চেনগুলো আসলে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, তোমার ম্যাথ করেই উত্তর বের করতে হবে। জাস্ট ব্যাপারটা কি রিটেন করা লাগতেছে না, সেটা তুমি কোনোভাবে ওই কোশ্চেনের আশেপাশে ছোট ছোট জায়গার মধ্যে করে উত্তরটা বের করে জাস্ট অপশনটা পূরণ করবা। তার মানে তোমার প্রস্তুতি কিন্তু ইঞ্জিনিয়ারিং টাইপের, মানে রিটেন টাইপেরই হবে। তো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা কিনা, এটা আর একটা কথা বলি। দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কারো দেখা দেখি নিলে কিন্তু হবে না। তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগবে কিনা, ঠিক আছে, এটাও একটা ব্যাপার। এখন কথা হচ্ছে ভাই আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, তাহলে আমি বুঝবো কীভাবে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগে কিনা? দেখো, পড়াশোনা সে মেডিকেল হোক, ভার্সিটি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, কারোই কিন্তু পড়াশোনার ব্যাপারটা খুব একটা মানে আমরা ইচ্ছা করে পড়াশোনা করি, ভালো লাগে পড়াশোনা করি। একাডেমিক পড়াশোনা কিন্তু আমরা এভাবে আসলে করি না। একাডেমিক পড়াশোনা অনেকটা আসলে বাধ্য হয়ে করি, যতই ধরো কারো পড়াশোনা ভালো লাগুক, কিন্তু তারপরে একাডেমিক পড়াশোনাটা কিন্তু সে বাধ্য হয়ে করে। তো ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, যেখানেই তুমি পড়াশোনা করো না কেন, পড়াশোনা তোমার করতে হবে। তোমার পড়াশোনার মধ্য দিয়ে যাইতে হবে। তুমি বুয়েটে চান্স পাওয়ার পরে, বড় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পরে তুমি মানে পরীক্ষার হলে বসলেই টিচাররা তোমাকে খাতা ভরে নাম্বার দিবে, ব্যাপারটা এরকম না। তো প্রত্যেকটা জায়গায় প্রেশার আছে, পড়াশোনার প্রেশার, চাপ প্রত্যেকটা জায়গায় আছে। এবং তুমি যে কোনো জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তুমি প্রথম একটু হতাশ হবা। কি হতাশটা হবা? যে আমি টিচারদের পড়া বুঝছি না, এরকম হতাশ হবা। দেখো, ইউনিভার্সিটির পড়াশোনাটা তোমাকে মুখে তুলে দেওয়ার পড়াশোনা না। ইউনিভার্সিটির পড়াশোনা হচ্ছে বন্ধুরা মিলে পড়াশোনা, ক্যাফেটেরিয়ায় গিয়ে পড়াশোনা, বিভিন্ন বন্ধুরা মিলে আমরা ল্যাব করা, অ্যাসাইনমেন্ট করা। ওখানে তোমাকে টিচার যতটা না শিখাবে তারতে তুমি সেলফ স্টাডি করে বেশি শিখবা, গ্রুপ স্টাডি করেই বেশি শিখবা। তো মানে ভার্সিটি লাইফের পড়াশোনাটা আসলে এরকমই। তো তোমার আসলে এর মধ্য দিয়ে যাইতে হবে। তো তোমাদের দেখো, যারা ইঞ্জিনিয়ারিংয়ে তোমার এলাকা থেকে যারা চান্স পাইছে তাদের লাইফস্টাইল দেখো, বা তারা কিভাবে পড়াশোনা করে, তারা কিভাবে পড়াশোনা করছে, ঠিক আছে। আর তোমার ধরো যে মেডিকেলে যারা ধরো পড়াশোনা করতেছে তাদেরকেও দেখো। এইভাবে তুমি দেখে তুমি মানে কারোটা দেখে যে আমার সে চান্স পাইছে তাই আমার আসলে চান্স পাওয়া লাগবে, এভাবে না। তুমি আসলে প্যাশন নিয়ে, যা না আমার ভাল লাগে, আমার প্রবলেম সলভ করতে ভাল লাগে, যে আমি একটা প্রবলেম সলভ করলে, আমরা একটা ম্যাথ করলে আমার খুব ভালো লাগে, তাহলে আমার ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ, ক্যালকুলেশন, ফিজিক্স, ঠিক আছে, এইগুলো যদি ভালো লাগে তাহলে ঠিক আছে, হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে পারো, ঠিক আছে। আর যদি তোমার মুখস্থ পড়াশোনা একটু ভালো লাগে তাহলে তোমার জন্য ধরো যে মেডিকেল টার্গেট করা বা ভার্সিটি টার্গেট করা, বা ভার্সিটিতে কিছু সাবজেক্ট আছে যারা ধরো বুয়েটে চান্স পাবে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে, তাদের ম্যাক্সিমামই দেখবা ঢাকা ভার্সিটিতে টপ করবে। অর্থাৎ তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিলে তোমার ঢাকা ভার্সিটি জাস্ট একটু বায়োলজিটা আলাদা করে পড়লেই তোমার ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা কিন্তু অলমোস্ট ডান হয়ে যাবে। মানে ভার্সিটিতে তুমি যেখানেই বসো না কেন তুমি মনে করো যে চান্স পেয়ে যাবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তোমার একেবারে ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি যদি নিতে পারো তাহলে তোমার অন্যান্য জায়গায় চান্স এমনিতেই হবে। কিন্তু তোমার ধরো মেইন টার্গেট থাকবে ইঞ্জিনিয়ারিং, তো তুমি ওইটাকেই ফোকাস করে একটা ভালো প্রিপারেশন নিবা। এবং মানে তুমি কোথায় পরীক্ষা দিতে পারবা কি পারবা না, সব কিছু কোথায় কেমন পরীক্ষা হয় এগুলো তোমাদের মাসুর ভাই খুব সুন্দর করে বলে দিল। এবং পিছনে স্লাইড আছে, আমরা সুন্দর করে ব্যাপারগুলা স্লাইডেও দেখাই দিছি। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমরা কিভাবে কি পড়াবো। তোমরা আমাদের পড়াশোনা দেখছো, বিশেষ করে এবার মোটামুটি ধরো বাংলাদেশের যারা
মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিছো, যারা ফিজিক্স পড়ে পরীক্ষা দিছো, মোটামুটি অনেক স্টুডেন্ট আমাদের ধরো ওই যে ওয়ান শট ক্লাস লাস্টে পরীক্ষার আগে বা এর আগে আমরা অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো দিছি সেই ক্লাসগুলো করে গিয়ে তোমরা অবশ্যই পরীক্ষা দিছো। তো আমরা মানে সেখানে কেমন কি পড়াই বা যারা আমাদের একাডেমিক সাইকেলে সংযুক্ত আছো, তো তারা জানো যে আসলে আমরা কিভাবে কি পড়াশোনা মানে করাই, কিভাবে স্টুডেন্টদের পড়াই। তো আমাদের কন্টেন্ট এটা টপ নোজ কন্টেন্ট। আমাদের এই কন্টেন্টের বাইরে কিছু আসবে না, জাস্ট তোমার কি করতে হবে, পড়ার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে আমি ক্লাস করব, দেন প্র্যাকটিস 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 আর অফলাইন এক্সাম। যত বেশি এক্সাম তুমি দিবা তত তোমার ভয় কাটবে, তোমার পরীক্ষার হলে দেখবা কলম স্মুথলি চলবে। তো পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। আর আমরা মানে যখন আমরা পড়ানো শুরু করব বা আমাদের ধরো যে ওরিয়েন্টেশন ক্লাস হবে, তখন আরও ডিটেলস সব কিছু তোমাদের বলে দিব এবং আমরা পুরো কোর্স জুড়েই তোমাদের গাইডলাইন দিয়ে যাব যে বিভিন্ন সময়ে যে ধরো 15 দিন পর বা ধরো রেজাল্ট দেওয়ার পর কিভাবে কি তুমি আগাবা, জাস্ট আমাদের গাইডলাইনটা ফলো করবা, তাহলেই এনাফ। শুধু আমাদের কথা শুনে যদি নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট সম্ভব, ঠিক আছে? আর এর যদি অন্যথা করো তাহলে আসলে হবে না। তো দিন শেষে মানে নিজে গিয়ে চিন্তা করবা যে তুমি শেষ পর্যন্ত লড়াই দিয়ে গেছো কিনা। যদি শেষ পর্যন্ত লড়াই দিয়ে যাইতে পারো তাহলে ভালো কিছু হবে। তো মাসুর ভাই আর কিছু বলবে কিনা? ওকে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। আমরা এবার ম্যাথ ডিপার্টমেন্টকে ডেকে নিচ্ছি। হ্যালো, দাদারা তো সব কিছু বলেই দিচ্ছে, মানে যা যা দরকার সব কিছু বলে দিচ্ছে। আমরা এখন জাস্ট ম্যাথ রিলেটেড কথাবার্তা তোমাদেরকে বলবো। তো আমাদেরকে তো চিনো, মানে এইচএসসি 26 ব্যাচের যত স্টুডেন্ট আছে, আমার মনে হয় না দাদা এরকম কোনো স্টুডেন্ট নাই। আপনি তো চিনবেনই না, আপনি কোনো স্টুডেন্টের যাতে পারেন নাই, অপূর্ব দাদা বলতেছিলাম আর কি। আচ্ছা, তো এখন তোমরা হয় দাদার ক্লাস করছো, না হয় আমার ক্লাস করছো। এইচএসসির আগে ওয়ান শট থেকে শুরু করে সাইকেলে বলো সব জায়গায়। তো এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমাদের পাশাপাশি তোমরা অহিন ভাইয়া এবং দীপিত ভাইয়ার ক্লাসও পাবা। তো অহিন ভাইয়া হচ্ছে মেইন চ্যাপ্টারের কিছু ক্লাস নেবে, আর দীপিত ভাইয়া হচ্ছে এমসিকিউ হ্যাক্স ক্লাস নেবে, ভার্সিটি স্ট্যান্ডার্ড। দেখো, ইউজুয়ালি যারা ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেয় ওরা ভার্সিটিতেও চান্স পায়। কারণ কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয়, সত্যি হলো এটা, মানে একটু অন্যরকম শোনালো, এটা সত্যি যে ওরা একটু আগে থেকে ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে, ওদের রেজাল্ট একটু ভালো থাকে। সো ভালো স্টুডেন্টরা তো সব জায়গায় চান্স পাবে, তাই না? সো দেখা যায় যে যারা বুয়েটে টপ করে ওরা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল সব জায়গায় চান্স পায়। তো স্পেশালি এরপরেও যাতে ভার্সিটি ম্যাথ নিয়ে কোনো ঝামেলা না হয়, দীপিত ভাইয়া তোমাদের জন্য কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ ক্লাস নিবে, কেমন? আর অহিন ভাইয়ার ক্লাস তোমরা হয়তো করছো, যারা করছো ওরা অলরেডি অহিন ভাইয়ের ফ্যান হয়ে যাওয়ার কথা। অহিন ভাই বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টারি, খুবই কম সময়ে কম্প্যাক্টভাবে অ্যাডভান্স জিনিসপত্র পড়ানোর জন্য অহিন ভাইয়া মানে খুবই ভালো আর কি, বুঝতে পারছো? যারা ক্লাস করছো ওরা বোঝার কথা। তো আর আমাকে আর দাদাকে নিয়ে কিছু আসলে বলার নাই। আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো, এবার হচ্ছে যেহেতু ফুল সিলেবাস 20টা চ্যাপ্টার, কেমন? সো 20টা চ্যাপ্টার অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডভাবে শেষ করা কিন্তু ভালোই কঠিন, তাই না? সো আমরা যেটা করব, খুবই কম্প্যাক্ট ওয়েতে তোমার যেই থিওরিটা লাগবে অ্যাডমিশনের জন্য সেই থিওরিটা পড়াবো। ওই থিওরি থেকে যা যা ম্যাথ তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসতে পারে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সব জায়গায় আমরা সিকিউ না তো রিটেন আর এমসিকিউ সব কিছু পড়াই দিব যতটা কম্প্যাক্ট ওয়েতে পসিবল, কেমন? এবারে আমাদের মেইন টার্গেটটাই থাকবে কম্প্যাক্ট ওয়েতে অ্যাডভান্সড প্রিপারেশন। হ্যাঁ, অ্যান্ড এইচএসসির একদম বেসিক জিনিসপত্র যেগুলা একদম বেসিক, ওগুলা তো আমরা আর এবার রিপিট করব না। আমরা গত বছর, এর আগের বছর অনেক বেসিক থেকেই পড়াইছি, কারণ শর্ট সিলেবাস ছিল, সময় ছিল, তাই তো? কিন্তু এবার কিন্তু ফুল সিলেবাস, সো এবার আমরা ওভাবেই পড়াবো, কেমন? তো দাদা, তোমাদের আকিব ভাইয়া সব কিছুই বলে দিল। আমরা ম্যাথ ডিপার্টমেন্ট থেকে এবার সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে সবগুলো অধ্যায় তোমাদেরকে এমনভাবে রেডি করে দিব যেন তোমরা আমাদের এই ক্লাসগুলো করলে মোটামুটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য প্রত্যেকটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা মানে বললামই তো এমনভাবে পড়াই দেবো যে এটা যেন তোমার জন্য একদম বেস্ট এবং ওইভাবেই মানে কি বলবো যে তোমার জন্য সুইটেবল হয়। তো দেখতেই পাচ্ছ আমাদের টিচার প্যানেল এবং এই যে দীপিত ভাইয়া, যে তোমাদের আকিব ভাই বললেন যে দীপিত ভাইয়া এবার তোমাদেরকে ভার্সিটি ব্যাচের যে শর্টকাট টেকনিক বা ক্যালকুলেটর ছাড়া যে ক্যালকুলেশনগুলো লাগে ওগুলোও কভার করে দেবে। মানে এবার ইঞ্জিনিয়ারিং ব্যাচে তুমি যদি আমাদের ক্লাসগুলো করো, ইঞ্জিনিয়ারিং সবগুলো ইউনিভার্সিটিতে রিটেন বলো এমসিকিউ বলো, মানে যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর ইউজ করা যায়,
তো সব তো কভার হবেই, ভার্সিটির ম্যাথও এখানে খুব ভালো মতো তোমার কভার হয়ে যাবে, কারণ ওই এর বাইরে যতটুকু লাগে ওটুকু তোমার দীপিত ভাইয়া কভার করে ফেলবে ক্লাসে। তোমার দীপিত ভাইয়ার ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস আপলোড হবে, এমসিকিউ ক্লাসগুলো প্রতি অধ্যায়ে খুবই কম ডিউরেশনের মধ্যে, প্রত্যেকটা অধ্যায় ধরো 40-45 মিনিটের মধ্যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনগুলো যেমন কেমনে করতে হয় বা শর্টকাট ট্রিক্স যেগুলো ভার্সিটির জন্য লাগে সেগুলো তোমার দীপিত ভাইয়া রেকর্ডের আকারে কম্প্যাক্টভাবে দিয়ে দিবে। আর আমাদের ক্লাসগুলো কিন্তু এবার কম্প্যাক্ট মডেলে আমরা সাজাচ্ছি। তো এই হচ্ছে কথাবার্তা। এরপরে আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাছে যাব। আর এখানে যদি একটু চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো দেখাই, তুমি দেখতেই পাচ্ছ আমি এই নিব এই 7টা অধ্যায়ের লাইভ ক্লাস, তোমাদের আকিব ভাইয়া নেবে আরও 7টা অধ্যায়ের লাইভ ক্লাস 14টা, আর অহিন ভাইয়া নেবে 6টা অধ্যায়ের লাইভ ক্লাস, এই 20টা অধ্যায়ের লাইভ ক্লাসের শিডিউল। আর বাকি সবগুলো অধ্যায়ের উপরে কিন্তু তোমরা দীপিত ভাইয়ার কম্প্যাক্ট রেকর্ডেড ভার্সিটির জন্য ম্যাথ ক্লাস পাবা। অনেকেই কমেন্টে জিজ্ঞেস করতেছো ভাই আপনাদের এখানে কি আর্কিটেকচারের জন্য ক্লাস থাকবে না? ইয়েস, এটা আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু প্রতি বছরই থাকে। আর্কিটেকচারের জন্য তোমাদের সালমান ভাইয়া এবং নাফি ভাইয়া, ওনাদের নাম শুনছো? খুব সুন্দরভাবে, মানে খুব এত সুন্দরভাবে আর্কিটেকচার কোনো কোর্স তুমি আর কোথাও পাবা না। আর এটা ইঞ্জিনিয়ারিং ব্যাচের সাথে কিন্তু একদম ফ্রি। তোমরা যারা আমাদের এসসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে আসো, আমরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আর্কিটেকচারের জন্য যতগুলো ইউনিভার্সিটিতে তুমি আর্কিটেকচার দিবা, পরীক্ষা দিবা, সবগুলোর জন্য আর্কিটেকচারের বেস্ট কোর্স তুমি এখানে পাবা। যারা গত বছর আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিল বা তার আগের ব্যাচে ছিল, তুমি যদি জিজ্ঞেস করো যে এই নাফি ভাইয়া এবং সালমান ভাইয়া কীভাবে তাদেরকে সুন্দর মতো সবটা গুছিয়ে দিছে, তাহলেই রিভিউ পেয়ে যাবা। আর সিকে রুয়েট, মানে রুয়েট কুয়েটে যেহেতু ইংলিশও লাগে, আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু আমরা ইংলিশ ক্লাসও দিয়ে রাখি, একদম খুব ভালো প্রিসাইজ ক্লাস। তবে ইংলিশ ক্লাসগুলো আমরা রেকর্ডের আকারে দিই, কারণ সবার তো লাগে না। ধরো তুমি একদম ডেডিকেটেড বুয়েট ফাইটার, যে ভাই আমি বুয়েটেই পাবো, আমি এত ডেডিকেটেড, আমার ইংলিশ আগে দরকার নাই, রুয়েট কুয়েটের আগে পড়ে নেবো না একটু, তো আগেই তো তোমার ইঞ্জিনিয়ারিং ইংলিশ ক্লাস করা লাগতেছে না। তো ইংলিশ ক্লাসগুলো কম্প্যাক্ট রেকর্ডের আকারে থাকবে। এবং রুয়েট কুয়েটের ইংলিশ আসলে অত মানে ওই লেভেলে পড়াইতে হয় না যেটা এইচএসসিতে পড়াইতে হয়, কিন্তু আমরা ওগুলো পড়ে আসছো, জাস্ট একটু রিক্যাপ করে দিলেই হয়ে যায়। তো ভাইয়া যারা এগুলো কমেন্ট করতেছো একটু থামো, একই কমেন্ট আর করা লাগবে না। আমাদের এই ইঞ্জিনিয়ারিং ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তারপরে আর্কিটেকচার কোর্সের ক্লাস, ইংলিশ রেকর্ডের ক্লাস সব কিছু পেয়ে যাবা। তো আর ম্যাথের জন্য আমি আছি, তোমাদের আকিব ভাই আছে, এবং অহিনের ক্লাস যারা করছো 26 ব্যাচ, তোমরা বুঝতে পারবা যে আর একজন কি যে আমরা নিয়ে আসতেছি। আর দীপিত ভাইয়ের ক্লাস তো তোমরা সবাই করছো, সাইকেলে আমাদের যারা আসো 26 ব্যাচের স্টুডেন্ট সবাই দীপিত ভাইয়ের ক্লাস করছো। আর দীপিত ভাইয়ের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে তোমাদেরকে আর কিছু বলা লাগবে না নতুন করে। তো আমি এখন ডেকে নেবো আমাদের কেমিস্ট্রি। আরেকটা জিনিস বলে দিই, তো রিটেন প্লাস এমসিকিউ দুইটার প্রিপারেশনই কিন্তু হবে। হ্যাঁ, আমাদের বুয়েটের রিটেন অ্যান্ড সিকে রুয়েট, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট সবগুলোর প্রিপারেশন আমাদের কিন্তু একসাথে হয়ে যাবে। আমরা ক্লাসের মধ্যেই যত ধরনের শর্টকাটে এমসিকিউ করা যায়, শর্টকাটে অ্যাডভান্স এমসিকিউ করানো যায়, সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাই দেবো। আর ক্যালকুলেটর হ্যাক্সও তোমরা দেখছোই, ক্যালকুলেটর দিয়েই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের এমসিকিউ দফা রফা করে দেওয়া যায়, কেমন? আর আমাদের মেইন টার্গেটই থাকবে এবার যত কম সময়ে একটা চ্যাপ্টার তোমাদেরকে গুছিয়ে দেওয়া যায়। সো ম্যাক্সিমাম চ্যাপ্টার আমাদের চেষ্টা থাকবে যে 2টা ক্লাসের মধ্যেই কভার করে দেওয়া। ধরো 3 ঘন্টার 2টা ক্লাসেই আমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে, আর ছোটোগুলো একটা ক্লাসেই শেষ হয়ে যাবে। সো ডিউরেশন নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, তোমাদের কাজ হবে ক্লাসগুলো করে নিজেদের ভালো করে প্র্যাকটিস করা, কেমন? তো আমরা একটু কেমিস্ট্রি ডিপার্টমেন্টকে দেখি। আরেকটা কথা বলবো কেমিস্ট্রি যাওয়ার আগে, তোমরা অনেকে বলতেছো ইংলিশ ভার্সনের বই বেরোবে কিনা। আমি আবার একটু বলে নিচ্ছি, আমাদের ইংলিশ ভার্সনের বই এবার বেরোবে না। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভাইয়াদের কাছ থেকে কথা শোনার পর আমি বই সম্পর্কে বলবো, বাট আমাদের এইবারের বইগুলো শুধু বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্যই, মানে আমরা ইংলিশ ভার্সনের জন্য আলাদা ডেডিকেটেড কোনো বই বের করি না এবার। তবে এই বছরের যে বইগুলো আইইউটিতে ইংলিশ ভার্সনের প্রশ্ন হয়, আইইউটির প্রশ্নগুলো সব ইংলিশে আসে, বাট বাকিগুলো বাংলা ভার্সনই আছে। তো আমি কেমিস্ট্রিতে সঞ্জয় এবং হিমেলকে ডেকে নিব। আমাদের পাহলু ভাই একটু অসুস্থ আছেন, তোমরা অনেকেই হয়তো দেখছো আমাদের গ্রুপগুলোতে পোস্টে যে ভাইয়া ডেঙ্গু পজিটিভ আসছে, তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। আমি সঞ্জয় এবং হিমেলকে ডেকে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসলে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই যে কেমিস্ট্রি কোর্সটা নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা। আমাদের এসিএস ইঞ্জিনিয়ারিং বেচে কেমিস্ট্রির দায়িত্বে আমরা 3 জন আছি, এবং তুমি বলতে পারো যে পাহলুই ভাই এবং সঞ্জয় দাদা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কেমিস্ট্রির জন্য সব থেকে অভিজ্ঞ টিচার প্যানেল। তাদের সাথে আমিও আসলে আছি এখানে। তো আমরা কেমিস্ট্রি কীভাবে পড়াবো বা আসলে কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা কতটুকু সবই তো বলবো জিনিসটা, বাট আমি তোমাদের কিছু ছোটো টিপস দিয়ে শুরু করি। আসলে প্রথম টিপস হচ্ছে ভাই, দেখো তুমি যখন এইচএসসিতে এক্সাম দিছো, তুমি এক্সাম দেওয়ার আগে কিন্তু ধরো ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিছো, পরের দিন ধরো তুমি সেকেন্ড পেপার এক্সাম দিছো, পরে তুমি ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার। তো যখন তুমি ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম দিতে গেছো,
আগের রাতে কিন্তু শুধু ফিজিক্স ফার্স্ট পেপারের ফর্মুলাগুলো প্র্যাকটিস করছো, রাইট? সেকেন্ড পেপারের সময় সেকেন্ড পেপারের ফর্মুলা। বাট এডমিশনে কিন্তু এরকম না। এডমিশনে কিন্তু তোমার ফিজিক্স ফার্স্ট, সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড, সব কিছুর ফর্মুলা তোমাকে একসাথে নিয়ে কিন্তু মাথায় যেতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে কি, তুমি অনেক অঙ্কই তুমি যদি জাস্ট ফর্মুলাটা জানো যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ধরো তোমার অ্যারাউন্ড 100%-এর মধ্যে 50% ম্যাথ যে কোনো জায়গায় এমন থাকবে ডিরেক্ট ফর্মুলা করে আসলে করা যায় জিনিসটা। সো ফর্মুলা প্র্যাকটিস করাটা তোমার আসলে একটা, আমি বলবো যে এই পুরো 3 মাসের জার্নিতে, 3-3.5 মাসের জার্নিতে খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে। তুমি যেটা করবা, প্রতি চ্যাপ্টারের জন্য এক একটা করে ফর্মুলা তুমি হচ্ছে পিডিএফ বানাবা লিখে লিখে খাতার মধ্যে, ধরো ওইগুলো তুমি ডেইলি 30 মিনিট করে একটু প্র্যাকটিস করবা, দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে তোমার দেখবে ফর্মুলাগুলো নখদর্পণে চলে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধু পড়ে গেলে কিন্তু চলবে না, তোমার অবশ্যই ডেইলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগের দিন কি পড়ছো তোমার রিভিশনের মধ্যে রাখতে হবে। রিভিশন যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার এখানে হবে না। আচ্ছা, আর আরেকটা যদি বলি, কেমিস্ট্রি আসলে যে ঘটনাটা ঘটে, তুমি যদি বিগত বছরে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অ্যানালাইসিস করো, দেখবা ম্যাথ কিন্তু তুলনামূলক অনেক কঠিন হচ্ছে। ম্যাথ কোয়েশ্চনগুলো, ম্যাথে কিন্তু মার্কস তোলাও যেরকম কষ্ট হচ্ছে, আর একই সাথে তুমি ম্যাথে আনসার করাটাও কিন্তু সময় সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে। তাই মার্কস তোলার একটা বড় হাতিয়ার কিন্তু তোমার হচ্ছে কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রিতে ধরো তুমি যদি বুয়েটে 2-1টা কোয়েশ্চন বা 3টা কোয়েশ্চন এমন থাকবে ডিরেক্ট মুখস্থ টাইপের, বা ডিরেক্ট ধরো তোমাকে বলবে জৈব যৌগের মধ্যে অমুকের সংকেত লিখো, এটাকে তুমি বুঝে বুঝে লিখবা। ধরো তোমারে বললো হেক্সামিনের সংকেত লিখো, হ্যাঁ, তো তোমার বুঝে বুঝে লেখার কিছু নাই, তোমার ওগুলোতে ডিরেক্ট মার্কস। এবং ওগুলাতে যেটা হয় যে খুব কম টাইমের মধ্যে তুমি আসলে মার্কটা কভার করে ফেলতে পারো। তো এই জন্য কেমিস্ট্রি আসলে তোমার একটা ধরো মানে অনেক বেশি তোমাকে ধরো র্যাঙ্কটাকে আগায় নিবে তোমার এডমিশন টেস্টে, যদি তুমি কেমিস্ট্রিটা আসলে ভালো করে পড়ো। আর আমি যদি বলি, আমাদের ক্লাসের এখানে আমাদের ক্লাসের কন্টেন্টে আমরা যা যা পড়াবো, অলরেডি আমাদের ফেজ 1-এ কিন্তু একটা চ্যাপ্টার শেষ। আমরা ফেজ 2-তে আমরা যেই চ্যাপ্টারগুলো পড়াবো সবগুলোই কিন্তু একদম খুব কম্প্যাক্ট ওয়েতে চেষ্টা থাকবে আমাদের, যে খুব কম্প্যাক্টভাবে তোমাদেরকে আসলে শেষ করাই দেওয়ার। ওকে, আর আমাদের যে কন্টেন্ট বলতেছিলাম, এই কন্টেন্টের মধ্যে আমরা যা যা পড়াবো, এই কন্টেন্টের বাইরে কনসেপ্ট বাইরে আসবে না। হ্যাঁ, ম্যাথ হয়তো তোমার সরাসরি কমন নাও পড়তে পারে, বাট ওই কনসেপ্টের ম্যাথ আমরা দেখবা করাই দিছি। 2-1টা ম্যাথ এরকম থাকতেই পারে, বাট আমাদের চেষ্টা থাকবে যে সর্বোচ্চ একদম তোমাকে কনসেপ্টগুলো যেন কমন আসলে দেওয়া যায়। কমন বলতে কি, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব, তুমি কনসেপ্ট শিখবা, প্র্যাকটিস করার দায়িত্ব কিন্তু তোমাকেই প্র্যাকটিস করতে হবে, তোমাকেই বুয়েট এক্সামে গিয়ে তোমাকেই এক্সাম দিয়ে আসতে হবে। ওকে, সো তোমার টিকার দায়িত্ব কিন্তু তোমার, বাট আমরা তোমাকে প্রপার একটা গাইডলাইন দিব, পাথওয়ে দেখাবো, কোনটার পরে কোনটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে সব আসলে বলে দিব। তো এই ছিল আমার পক্ষ থেকে, আমি দাদার কাছে দিচ্ছি। তো ধন্যবাদ হিমেলকে। আসলে তোমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের হিমেল ভাইয়া এবং অন্যান্য ভাইয়ারা অলরেডি বলেছে। আর আমি শুরুতে একটু আমাদের চট্টগ্রাম বোর্ডের বিষয়ে বলবো। তোমাদের জন্য রুটিনটা আমি জানি খুবই কষ্টের হয়ে গেছে, আমরা সবাই এটা নিয়ে জানি। তো কিন্তু কিছু করার নেই, তোমাকে এখন এটা চিন্তা করেই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে, তোমাকে অন্যদের সাথেই কাভার করতে হবে। তো এখন যে কয়দিন পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা, তুমি ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এখন এগুলাতে ফোকাস দেওয়া যাবে না। অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং বলো বা মেডিকেল বলো, এইখানে ক্লাস করা বা এগুলাতে একদমই টাইম দেওয়া যাবে না। তোমার এখন মূল প্রিপারেশন হতে হবে এইচএসসি নিয়েই। আর যখন পরীক্ষা শেষ হবে তুমি তো কাভার করতে পারবা, তুমি তো পরিশ্রম করলে তুমি কিন্তু 1 সপ্তাহে ওদের আরও 10 দিনের বা 15 দিন যতটুকু এগিয়ে যাবে ওই পড়াটা কাভার করতে পারবা। কিন্তু কোনো কারণে তোমার এইচএসসি পরীক্ষা যদি খারাপ হয়, ওটা কোনোভাবেই তো তুমি আর কি ওইটা চিন্তায় দেখবা সামনের 2-2.5 মাস তোমার প্রস্তুতি নষ্ট হবে। তো ফার্স্টে তুমি হচ্ছে কয়দিন এইচএসসির জন্য পড়ো। আর এইচএসসির জন্য যখন পড়বা দেখবা এগুলাই কিন্তু এমন না যে তোমরা অ্যাডমিশনে, অনেকে এসে ভাবে হচ্ছে অ্যাডমিশনে তোমরা একদম মানে বাচ্চা হয়ে গেছো, নতুন করে সব শিখবা, ব্যাপারটা কিন্তু এরকম না। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমরা যারা নিতে আসো সবাই হচ্ছে আসলে নিজেদের মধ্যে কনফিডেন্স আছে বলেই কিন্তু আসো। তো এখন আসলে তোমাদের নিজেদেরকেই মোটিভেটেড থাকতে হবে, নিজেদের মধ্যে এনার্জিটা থাকতে হবে, আর এটা তোমাদের আছে। তো যত দ্রুত তোমরা বুঝতে পারবা তত দেখবা তোমার প্রস্তুতিটা অনেক সহজ হবে। আরেকটা বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কেন। তো আমরা এখানে কিন্তু সবাই যারা তোমাদের সাথে আজকে কথা বলেছে সবাই কিন্তু ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার হওয়ার সুবিধাটা হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সুবিধা হচ্ছে, প্রথম কথা হচ্ছে চান্স পাওয়াটা অনেক ইজি, তোমার স্কোপগুলো অনেক সহজ হয়ে যায়। এরপর তুমি যদি বাংলাদেশে কেরিয়ার চিন্তা করো, বাংলাদেশে আমার মনে হয়, আমি জানি না অন্যান্য ভাইয়ারা আরও ভালো বলতে পারবে, এখন পর্যন্ত ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এরা হচ্ছে বেশ ভালো অবস্থানে আছে। ওদেরকে কষ্ট করতে হয়, এমন না যে তুমি বুয়েটটাকে পাশ করে গেছো তোমাকে অনেক টাকা তুমি পেয়ে যাচ্ছ বা আমরা যেগুলো এক্সপেক্ট করি এই ধরনের বিষয় অনেক সম্মান পেয়ে যাচ্ছ, ব্যাপারটা তা না। তবে সুযোগগুলো তোমার কাছে থাকে।
তো এই ধরনের সুযোগের জন্য এবং বাইরে যাওয়ার স্কোপটা অনেক বেশি, রিসেন্ট তুমি দেখবা হচ্ছে অনেক বেশি বাইরে চলে যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো এই ক্ষেত্রে আসলে এই স্কোপগুলো তুমি যদি এক্সপ্লোর করতে চাও, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন খুবই ভালো একটা তোমার জন্য ডিসিশন হবে। আর যাদের তো মেডিকেল ইচ্ছে তারা মেডিকেলে যাবে, আর কারো যদি ভার্সিটিতে ইচ্ছে থাকে অবশ্যই যাবে। তবে ইঞ্জিনিয়ারিং যাদের প্রস্তুতি নেওয়ার টার্গেট, আমার মনে হয় তোমাদের জন্য ভার্সিটিতে ইজি হয়ে যায়। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যাদের কনফিডেন্স আছে, ভাইয়ারা বারবার বলে গেছে প্লাস পাওয়ার, তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিশ্চিন্তে নিতে পারো। আর আমাদের কেমিস্ট্রিতে দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি কেমিস্ট্রির বস ভাইয়ারা আছে, হিমেল আছে, পাহলবি ভাই আছে। তো আমরা দেখো চ্যাপ্টারগুলোকে চ্যাপ্টারগুলো একটু দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করা আছে কোন ভাইয়া কী ক্লাস নেবে। দেখো রাসায়নিক পরিবর্তনের ক্লাস, জৈব রসায়নের শুরুর অংশ, অ্যারোমেটিক, কেমন তড়িৎ রসায়ন, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এরপরে আবার জন্য কর্মমুখী রসায়ন, পরিবেশ রসায়নের একটা পার্ট আছে, জৈব রসায়নের এলিফেটিক পার্ট, অর্থনৈতিক রসায়ন। ঠিক সেম পাহলবি ভাইয়ের জন্য দেখবা, হ্যাঁ সরি, দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, পরিমাণগত রসায়ন, গুণগত রসায়ন। তো এই চ্যাপ্টারগুলো খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের আমরা শিখিয়ে দিব, বুঝিয়ে দিব কী কী পড়তে হবে। আর তোমাদের একটা চিন্তা থাকতে হবে, আমরা ধরো সব টাইপের পড়াচ্ছি, তোমাকে আমি একটা করালে তোমার টার্গেট থাকতে হবে আমরা তো সবাইকে পড়াবো, সবাই তো আর সব জায়গায় ভালো করবে না। যাদের ইচ্ছে শক্তি আছে, যাদেরকে একটা করালেও আরও 2-3টা সলভ করে ফেলার একটা ক্যাপাবিলিটি আছে এবং চিন্তা আছে, ওরা কিন্তু ভালো করতে পারবে। তো হিমেল আর কিছু কি বলবেন? হ্যাঁ, জাস্ট একটা জিনিস আমি তোমাকে বলবো যে অনেকে যেটা করে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা ধরো সে ক্লাস করছে, বাসেও প্র্যাকটিস করছে, বাট তার হয়তো ওই চ্যাপ্টারের উপর 100% প্রিপারেশন কমপ্লিট হয় নাই, তার মনে হচ্ছে জিনিসটা, সে কিন্তু আর অফলাইনে আমাদের এইচএসসি কিন্তু এক্সাম দিতে যায় না। তো একটা জিনিস আমি তোমারে বলি, প্রিপারেশন কখনই কারো 100% হয় না। আমি যদি তোমারে বলি, আমি বুয়েট পরীক্ষার আগের দিন রাতেও আমার প্রিপারেশন শেষ হয় নাই। প্রিপারেশন কখনই তোমার শেষ হবে না, বাট তোমাকে কিন্তু রেগুলার এক্সামের মধ্যে থাকতে হবে, রেগুলার এক্সাম দিতে হবে। আর এক্সাম দেওয়ার জন্য তুমি কিন্তু আমাদের অনলাইন ক্লাস যেভাবে হবে ওই অনুযায়ী রুটিন সাজিয়ে কিন্তু আমাদের এইচএসসি কিন্তু এক্সামগুলো নেওয়া হবে। সো এক্সামগুলো তুমি অবশ্যই অ্যাটেন্ড করবা, মানে ক্লাস করার পাশাপাশি। এতটুকুই দাদা। আচ্ছা, আমি তোমাদেরকে আমাদের এখনকার কোর্স প্রাইস কত চলছে এবং তোমরা কিভাবে ডিসকাউন্ট অ্যাভেল করবা, যারা আমাদের এফআরবি বা সাইকেলে আসো তাদের জন্য আমাদের এখন কি অফারিং চলতেছে সেগুলো একটু বলে দেই। দেখো, এসিএস ইঞ্জিনিয়ারিং 26 এটা যদি লেখে তুমি গুগল করো তাহলেই দেখবা আমাদের কিন্তু এই পেজটা চলে আসবে। সো এখানে খেয়াল করো, অ্যাড বুকস, বই সহ যদি একবারে নাও, বই নিয়ে একটু পরে তোমাদের অভিভাবক আসবে ডিটেলসে বলবে। সো অ্যাড বুকস সহ যদি নাও তাহলে এক্সট্রা 2250 টাকা অ্যাড করে কিন্তু এই 7250। সো এখন বর্তমানে আমাদের ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, ক্লাস শুরু হবে 18ই আগস্ট, এই 18ই আগস্টের আগ পর্যন্ত আমাদের কিন্তু এখন কোর্স ফি 5000 টাকা। যারা আমাদের সাইকেলে আসো বা এফআরবিতে আসো তোমাদের জন্য কিন্তু এর থেকে আরও 500 টাকা বেশি ডিসকাউন্ট আছে তোমাদের ওয়েব অ্যাপ থেকে যদি তোমরা পারচেস করো, বইসহ সেখানেও একটা ডিসকাউন্ট আছে। তো যারা আমাদের সাইকেলের স্টুডেন্ট বা এফআরবির স্টুডেন্ট, তোমরা বাইরে থেকে কিনো না, তোমরা তোমাদের যে ওয়েব অ্যাপ আছে সেখান থেকে নাও। যদি কোনো কারণে ওয়েব অ্যাপের অ্যাক্সেস মনে করো নাই হয়ে গেছে, বা যে ভাইয়া মেইল হারাই ফেলছি বা এরকম কিছু, তাহলে সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিলেই কিন্তু তোমার যে ডিটেলস সেগুলো দিয়ে দিবে। এটা গেল। আর হচ্ছে আমাদের যেই রুটিনটা তোমাদেরকে যদি একটু দেখাই, দেখো আমাদের অলরেডি তোমরা দেখছো যে ফিজিক্সে 2টা চ্যাপ্টার শেষ হয়েছে, কেমিস্ট্রিতে 1টা চ্যাপ্টার শেষ, ম্যাথেও 2টা চ্যাপ্টার শেষ হয়েছে। তো টোটাল 5টা চ্যাপ্টার শেষ হয়েছে। তো আমরা এর পরের থেকে শুরু করব, 18 আগস্ট থেকে শুরু হবে টোটাল ফিজিক্সে। আর যে বাকি চ্যাপ্টারগুলো সেগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ 25টা ক্লাসের টার্গেট নিয়ে। সো সামনে শুরু হচ্ছে 18 আগস্ট থেকে এবং শেষ হবে 13ই নভেম্বর, ঠিক প্রায় 3 মাস, 3 মাসের একটু কম। নভেম্বরের পর্যন্ত, এই যে অগাস্ট থেকে নভেম্বর, এই 3 মাসের মধ্যে আমরা ফিজিক্সে টোটাল 25টা ক্লাস নিব। এবং এই 25টা ক্লাস তুমি বুঝতেই পারছো আমরা কিন্তু খুবই কম্প্যাক্টভাবে এবার তোমাদেরকে জিনিসগুলো গুছাই দিব। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছ, সেটা বললাম যে ইন্টারমিডিয়েটে অলরেডি যারা 80+ মোটামুটি যাদের নাম্বার এরকম থাকার মতন, তারাই যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তো আমরা ঠিক সেভাবে করেই আমরা ধরে নিচ্ছি যে ঠিক আছে, ওদের খুব বেশি ডিটেইলড বেসিক ওটা লাগবে না, বরং যেইটুকু বেসিক আমাদের ম্যাথ প্রবলেম সলভ করার জন্য লাগবে ডেডিকেটেডলি ওই টাইপের প্রবলেমগুলা, ওই টাইপের
বেসিকগুলো দেখায়, তারপরে কিন্তু আমরা ম্যাথ প্রবলেমগুলোতে চলে যাব এবং বেশিরভাগ সময়টাই থাকবে ম্যাথ নিয়েই। তো ক্লাসের যে কন্টেন্ট এবার আমরা খুবই অপটিমাইজভাবে মানে কম্প্যাক্টভাবে কিন্তু ইনশাল্লাহ তোমাদেরকে প্রোভাইড করব। শুধুমাত্র ফিজিক্সে না, কেমিস্ট্রি, ম্যাথে ভাইয়ারাও যেটা বললো, ম্যাথে টোটাল ক্লাস আছে 26টা এবং কেমিস্ট্রিতেও ক্লাস আছে টোটাল 25টা। তো একেবারে ধরো ফুল 13 নভেম্বরের মধ্যে কিন্তু টোটাল এই সবগুলা ক্লাস হয়ে যাবে। আর এদিকে যেই ইংরেজি ক্লাস তো আমাদের রেকর্ডেড থাকবে, যাদের ইংরেজি দেখা দরকার তারা সেখান থেকে দেখে নিবা। সো এই হচ্ছে আমাদের রুটিনটা। আমাদের টোটাল যদি আমি তোমাকে দেখাই, আমাদের শেষ হচ্ছে কিন্তু 13ই নভেম্বর। সো আমাদের ঢাকা ভার্সিটি পরীক্ষার অলরেডি তো ডেট দিয়ে দিছে, তোমরা দেখছো। ঢাকা ভার্সিটির 12ই ডিসেম্বর কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে তাদের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আমাদের সিলেবাস যেহেতু 13ই নভেম্বর শেষ হয়ে যাচ্ছে, তুমি 1 মাস পুরাটা সময় পাচ্ছ পুরা জিনিসটা আবার রিভাইজ করা এবং সেই সাথে বেশি বেশি মডেল টেস্ট দেওয়ার। তো এখন 2টা পার্ট নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে আমাদের যে বই, সে বই নিয়ে, বইয়ের ইয়াটা কেমন, আমাদের সাথে যে বইটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বইগুলো কেমন, সেগুলো নিয়ে তোমাদের অভিভাইয়া বলবে। এবং আমাদের ক্লাসের পাশাপাশি যারা চাও অফলাইনে মডেল টেস্টে যুক্ত হতে, সেই অ্যাচিভ নিয়েও কিন্তু ছোট্ট করে আমরা কিছু কথাবার্তা বলবো। সো সবাই থেকো আমাদের সাথে। তো এবারের আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যে বইগুলা, অপূর্বতা চলে আসেন, আমরা বই এবং অ্যাচিভের এক্সাম ব্যাচ একসাথে আমরা কভার করে ফেলি। ওইদিকে একটু তোমরা যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হয়ে গেছো, অলরেডি কিন্তু তোমাদের বইগুলা কুরিয়ার করা শুরু হয়ে গেছে। আমরা 6 তারিখ থেকে বই কুরিয়ার করা শুরু করছি। তো অনেকেই হয়তো বা ইঞ্জিনিয়ারিং বইগুলো হাতে পেয়ে গেছো। যদি কেউ পেয়ে থাকো আমাকে একটু জানাইও। যারা এখনও পাওনি, তোমরাও আগামী 2-3 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 12 থেকে 13 তারিখের মধ্যে পেয়ে যাবা, যারা আগে ভর্তি হয়েছো। আর যারা এখন ভর্তি হচ্ছে, তোমরা 3 থেকে 4 দিন ঢাকার মধ্যে, ঢাকার বাইরে ম্যাক্সিমাম 5 থেকে 6 দিনের মধ্যে পেয়ে যাবা। মানে যেদিন তুমি ভর্তি হবা তার ম্যাক্সিমাম 7 দিন তার আগেই বই তুমি হাতে পেয়ে যাবা, আশা করতেছি। আরও আগেই পেয়ে যাবা আশা করি। হ্যাঁ, তো এই যে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের 6টা বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নাই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3 দুগুণে 6টা বই। আমাদের বইগুলার বিশেষত্ব কি? আমাদের এসিএসসির ইঞ্জিনিয়ারিং বইগুলোর বিশেষত্ব হচ্ছে এখানে একটা বই হচ্ছে অল ইন ওয়ান ফরম্যাটে বানানো। মানে একটা বইয়ের মধ্যেই শুরুতে টপিক ওয়াইজ বেসিক কনসেপ্ট যতটুকু দরকার, বিগত বছরের প্রশ্ন এবং এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম, বোথ রিটেন, এমসিকিউ, সব কিছুর একটা কম্বাইন্ড প্যাকেজ। মানে তুমি ধরো ফিজিক্স ফার্স্ট পেপার পড়বা, এইচএসসিতে তুমি যেই বইটা ফলো করছো, ধরো ইসেক স্যারের বই বা তপন স্যারের বই বা যে বই তুমি ফলো করছো, ওই বইটাকে তো তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা, কারণ বিগত 2 বছর তুমি ওই বইটা পড়ছো। ওই বইটার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং টার্গেট যে বইটা পড়া উচিত, জাস্ট আমাদের এই একটা বই মোর দেন এনাফ। তোমার 4-5টা বই পড়তে হবে না। কেন পড়তে হবে না? তুমি যদি আমাদের বইয়ের ডেমোগুলো দেখো, এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যখন তুমি ভর্তি হইতে আসবা, দেখবা এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সিরিজ বইয়ের ডেমো দেওয়া আছে। এখানে ক্লিক করলে দেখবা এই যে এখানে ডেমোটা চলে আসবে। তো আমি যদি তোমাকে যে কোনো একটা অধ্যায়, ধরো কেমিক্যাল চেঞ্জ, মানে প্রত্যেকটা বইয়ের একটা অধ্যায় ডেমো আকারে দেওয়া আছে। তো তোমাকে যদি আমি কেমিস্ট্রি বইটা ডেমো দেখাই একটু, যে কেন আমি বলতেছি যে এখান থেকে পড়লে আর কোনো বই লাগবে না। মানে মেইন বই যেটা পড়ছো এইচএসসিতে ওটা তো লাগবে, ওটা তোমার মেইন প্রায়োরিটি, বাট এর বাইরে আর কোনো অ্যাডমিশন বই পড়তে হবে না। দেখো একটা অধ্যায়, প্রথমে টাইপ 1, এই টাইপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বেসিক কনসেপ্টগুলো আছে সবগুলা সুন্দর মতো সাজানো আছে। দেখো সুন্দর মতো আমরা এখানে সাজাই দিছি, একদম গুছাই দিছি। মানে তোমার বইয়ের মধ্যে তো এত সুন্দর করে গুছানো থাকে না, আমরা সব গুছাই দিছি। তো এরপরে ওই টপিকের বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসা রিটেন প্রশ্ন, দেখো এই যে রিটেন প্রশ্ন, বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসা রিটেন প্রশ্নগুলো আছে। তারপরে এখানে এমসিকিউ প্রশ্নগুলো আছে, দেখো এই যে এমসিকিউগুলো আছে, মানে রিটেন বা এমসিকিউ সবগুলো আছে। এবং এরপরে দেখো এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম আছে উইথ সলিউশন। মানে তুমি একটা টপিক যখন পড়ো, কেমনে পড়বা? তুমি ওই টপিকের প্রথমে বেসিক জিনিসটা দেখবা, প্রয়োজনীয় সূত্রগুলো দেখবা, তারপর বিগত বছরে আসা প্রশ্নগুলো দেখবা, এবং শুধু অতটুকু পড়লেই তো হবে না, তোমার নিজে প্র্যাকটিস করতে হবে। ওই প্র্যাকটিস প্রবলেমগুলো এখানে দেওয়া আছে, মানে তুমি বুঝতেছো। তারপর একটা টাইপ যদি দেখাই, সিমিলারলি দেখো টাইপ 2 বিক্রিয়ার হার, দেখো বিক্রিয়ার হারের প্রয়োজনীয় কনসেপ্ট, তারপরে যা কিছু দরকার সুন্দর মতো দেওয়া আছে। ভাইয়া তোমরা কিন্তু এইটাগুলো নিজেরাই দেখতে পারবা, আমার দেখানো লাগবে না। তারপরে বিগত বছরের ওই টাইপ থেকে এমসিকিউ প্রশ্ন, বিগত বছরের ওই টাইপের রিটেন প্রশ্ন, দেখো যে এই টাইপ থেকে কিন্তু বইয়ের 24-25 রিটেন আসছে। তারপরে এই টাইপের দেখো এমসিকিউ প্র্যাকটিস এমসিকিউ, তারপরে দেখবা প্র্যাকটিস রিটেন। মানে তুমি কি বুঝতেছো ব্যাপারটা, যে এই বইটা যে অল ইন ওয়ান বই। আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচে জাস্ট 6টা বই অফার করি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3 দুগুণে 6টা বই, মানে প্রতি ব্যাপারের জন্য একটা বই। এবং এই একটা বইয়ের একটা অধ্যায় তুমি যখন এই বই থেকে পড়বা, তোমার আর অন্য কোনো বই পড়া লাগবে না।
বুঝতে পারতেছো? তোমার আলাদা করে প্রশ্ন ব্যাংকের বইও লাগবে না, আলাদা করে প্র্যাকটিসের বইও লাগবে না, কারণ এইটা অল ইন ওয়ান ফরম্যাটে তৈরি করা। তো এই যে আমাদের 6টা বই, একদম ফুল সিলেবাসের 6টা বই, তুমি জাস্ট এই ডেমোগুলো যদি দেখো, ভাইয়া তোমরা এইচএসসি 26 ব্যাচ যথেষ্ট বড় হয়ে গেছো, এইচএসসি পাস করে ফেলছো, মানে পরীক্ষা দিয়ে ফেলছো, রেজাল্ট হবে সামনে, অ্যাডমিশনে ঢুকে যাবা জাস্ট এই একটা বছরের মধ্যে, 6 মাসের মধ্যে। তো তোমরা যথেষ্ট ম্যাচিউড, বইগুলা ভালো নাকি খারাপ জাস্ট ডেমোগুলো দেখবা। তোমরা যখন আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হইতে যাবা, এসসিএস ইঞ্জিনিয়ারিং 2026 যে কোনো ব্রাউজারে গিয়ে এটা লিখবা, এসসিএস ইঞ্জিনিয়ারিং 2026 লিখলেই চলে আসবে। তারপর নিচে দেখবে ইঞ্জিনিয়ারিং বই ডেমো করে দেওয়া আছে, 6টা বইয়ের 6টা অধ্যায় ডেমো করে দেওয়া আছে। তুমি নিজে দেখলেই বুঝতে পারবা যে এই বইগুলোর এবার কোয়ালিটি কোন লেভেল। আমরা একদম একবার বেস্ট কাজ করছি ইঞ্জিনিয়ারিং বইগুলোতে, আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটা দিছি এবার, যেন ফুল সিলেবাসে অনেক বছর পর এবার অ্যাডমিশন হবে। এবং বেস্ট বইগুলো এসসিএসির ইঞ্জিনিয়ারিং বই এবং ভার্সিটি ব্যাচেও সিমিলার ইঞ্জিনিয়ারিং বই এবং ভার্সিটি বইগুলো আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে এবার রেডি করছি, ওই কোয়ালিটি মেনটেন করে রেডি করছি। তো তুমি বই কেনার আগে যদি তুমি দ্বিধায় থাকো, তাহলে অবশ্যই ডেমোগুলো দেখে তারপর যাচাই করে তারপর তুমি বই দিও। তো দাদা, এখন আপনার অ্যাচিভের এক্সাম ব্যাচগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা দেখো, আমাদের যে বই অভি যখন বলতেছিল, আমি বইয়ের এই যে একটু উল্টাপাল্টা দেখছিলাম, তো বইয়ের ব্যাপারটাতে আমি বলি, দেখো মানে তুমি অ্যাডমিশনের সময় এসে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো বই পাবা, ধরো এরকম অনেকগুলো বই বা কিনবাও অনেকগুলো বই। অ্যাডমিশনের সময় এসে নতুন কোনো বই, মানে তোমার কি নতুন করে কোনো সিলেবাস দেয় নাকি অ্যাডমিশনের, বলো আমারে? না, পুরানো সিলেবাস, তুমি একাডেমিতে যা পড়ছো তাই তো, তাই না? তাহলে এখন নতুন করে অনেকগুলো বই তুমি পড়ে শেষ করতে পারবা? তুমি দেখবা অনেক জায়গায় ধরো বস্তা ভরে বই নিয়ে আসতে হয়, তো ওই জায়গায় এতগুলো বই, ওই বই কি আসলে পড়া যায়? মানে ওই এত কম সময়ে এতগুলো বই পড়ে কি লাভ হয়? হয় না, কোনো লাভ হয় না। তাহলে এমন একটা বই পড়তে হবে যেন আমি ওই বইয়ের মধ্যে সব কিছু পাই, একসাথে সব কিছু সুন্দর করে সাজানো, কনসেপ্ট, দেন টাইপ ওয়াইজ ম্যাথ এবং বিগত বছরের প্রশ্ন, বুয়েট রুয়েট কুয়েট চুয়েট সব জায়গায় আসা প্রশ্নগুলো, একই টাইপের প্রশ্নগুলো। অনেকে ধরো কোশ্চেন ব্যাংক সলভ করে কেমন সাল ওয়াইজ, এটা যে কত জঘন্য জিনিস। সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করে কোনো লাভ হয় না, একেবারে লাভ জিরো। মানে প্রবলেম সলভ করতে হয় বা কোশ্চেন ব্যাংক সলভ করতে হয় চ্যাপ্টার ওয়াইজ। এই বইয়ে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো সাজানো আছে। এক ম্যাথ 10 বার দেওয়া নাই, তুমি এক ম্যাথ 10 বার কেন দেখবা? এক ম্যাথ 10 বার দেখতে গিয়ে দেখবা অনেকগুলো ম্যাথ দেখছো, কিন্তু আসলে লাভের লাভ কিছু হয় নাই। এই কারণে টাইপ ওয়াইজ সুন্দর করে সাজানো, যেটা তোমার লাগবে। এক ম্যাথ 10 বার আমরা রিপিট করি নাই। তাহলে এভাবে তোমার রিসোর্সটাকে আমরা সাজাই গোছায় কমাই দিছি। এখন এরপরেও তোমার মনে করো যে এখানে আসলে এই বই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কারণই নেই। মানে তুমি কি করবা, ক্লাস করবা, নিজে তুমি যে মূল বই পড়ছো, অবশ্যই মূল বই তুমি তো একটা পড়ছো, ফিজিক্সের ধরো তপন স্যারের বই পড়ছো বা ইসাক স্যারের বই পড়ছো বা সেলু স্যারের বই পড়ছো ভাই একটা বই, সেই বইয়ের ম্যাথ তো তুমি করছো, তুমি 2 বছর তো করছো, সেইগুলো করবা, দেন তারপরে এই বইটা শেষ। আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, জাস্ট তোমার নিজের এখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমি তোমারে বলবো, দেখো অ্যাডমিশনের সময় পরীক্ষার হলে গিয়ে ট্রাস্ট মি, তুমি আমারে মনে করবা, পরীক্ষার হলে বসে মনে করবা, নয়তো বের হয়ে মনে করবা। পরীক্ষার হলে বসে তোমার মাথায় কোনো লজিক কাজ করবে না। পরীক্ষার হলে তুমি একটা জিনিস পারো না, তুমি পরীক্ষার হলে চিন্তা করে দেন তুমি উত্তর করে আসবা, এটা খুব রেয়ার কেস। পরীক্ষার হলে কি করতে হবে, জানা জিনিস, পারা জিনিস, মুখস্থ জিনিস ঢেলে দিয়ে আসতে হবে। এটাই আসলে মানে যতই যা বলি, এটাই আসলে চান্স পাওয়ার টেকনিক। তুমি আগে থেকে পড়ে এমনভাবে পড়বা যেন একটা বইয়ের, সাপোজ এই যে বইটা তুমি পড়তেছো, এই বইয়ের এমনভাবে বইটা পড়বা, এমনভাবে প্র্যাকটিস করবা, মানে একটা ম্যাথ তুমি যখন পরীক্ষার হলে গিয়ে দেখবা যে এই ম্যাথটা তোমার চোখের সামনে ভেসে উঠবে, যে এই ম্যাথটা বইয়ের এই পাশে নাকি ডান পাশে নাকি বাম পাশে ছিল, উপরে নাকি নিচে ছিল, এইটা যদি চোখের সামনে ভাসাইতে পারো ভাই, তুমি চান্স পাবা, শিওর তুমি চান্স পাবা। বুঝতে পারছো? তাহলে ক্লাস করতে হবে, বই থেকে প্র্যাকটিস করতে হবে, এবং অনেকগুলো বই না, যেটা করলে কাজে দেয় এরকম একটা বই থেকে প্র্যাকটিস করতে হবে। অফলাইনে পরীক্ষা দিতে হবে, নিজে ক্লাস করলা, মুভি দেখার মতো করে ক্লাস করলা, বইও উল্টায় গেলা, মানে বই পড়ে ফেললা, নিজে পরীক্ষা দিলা না। অ্যাডমিশনের সময় তুমি ধরাটা খাবা টাইমে, তুমি সব পারো, তুমি সব পারো, তুমি দেখবা 10টা ম্যাথ সলভ করতে গেছো, 3টা 4টা করার পরে তোমার টাইম শেষ। এই জিনিসটা হবে। তুমি বইটা বলো কেন, যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে বলো, 100% তুমি লিখে আসতে পারবা না। মানে তুমি প্রত্যেকটা পরীক্ষার হল থেকে বের হবা যে ভাই আমি পারা জিনিস 2-1টা ছেড়ে দিয়ে আসছি। তাহলে এই যে না পারা জিনিস পারতে হয় না। অ্যাডমিশনে মানুষ চান্স পায় না কেন জানো? অ্যাডমিশনে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় না কেন? না পারা জিনিস, ধরো একটা কঠিন জিনিস, এটা না পারার জন্য না। তাহলে কেন চান্স পায় না? চান্স পায় না পারা জিনিসটা পরীক্ষার হলে মিস করে আসার জন্য।
পারা জিনিসটা ভুল করে আসার জন্য, পারা জিনিসটা ছেড়ে আসার জন্য চেষ্টা করতে হবে আমি যেন পারা জিনিস যেটা আমি পারি সেটা যেন আমি পরীক্ষার হলে 100% দিয়ে আসতে পারি। তো তার জন্য কি করতে হবে, মানে এমনভাবে কলম এবং হাতকে রেডি করতে হবে যেন মনে করো যে হাতের আগে কলম চলে, এরকম একটা অভ্যাস করতে হবে। সূত্র মুখ দিয়ে বের হওয়ার আগে যেন খাতায় তুমি সূত্র লিখে ফেলতে পারো। তুমি দেখবা পরীক্ষার হলে গিয়ে তুমি যদি কম প্র্যাকটিস করো, পরীক্ষার হলে গিয়ে দেখবা কর্মদক্ষতার কার্নর ইঞ্জিনের কর্মদক্ষতার সহজ সূত্রটাও তোমার মনে পড়তেছে না। তোমার তখন মনে হচ্ছে 1 - Q2/Q1 নাকি Q1/Q2, মানে এই যে এই কনফিউশন তুমি উল্টাপাল্টা করে ফেলবা। দেখবা বাসায় প্র্যাকটিস করার সময় একবার ওই জিনিসটা হবে না, পরীক্ষার হলে সূত্র লেখার সময় দেখবা কনফিউশন হবে, আরে এটা এইরকম নাকি ওই রকম। এই সমস্যাগুলো যাতে না হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতে ধরা খায়। প্র্যাকটিস করে নিজেকে এমন লেভেলে নিতে হবে যেন পরীক্ষার হলে একেবারে টেনশন ফ্রি থাকা যায়, পরীক্ষার হলে একেবারে চাপ মুক্ত থাকা যায়। তো এর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস তোমার করতে হবে, অফলাইনে নিজে পরীক্ষা দিতে হবে। তুমি বাসায় বসে একটা কোশ্চেন নিয়ে যতই তুমি পরীক্ষা দাও না কেন, ওই ইনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় না। এর জন্য তোমার একটা এক্সাম হলের পরিবেশ লাগবে, যেখানে ধরো তোমাকে কেউ গার্ড দিবে, একটা টাইম বেঁধে দিবে, টাইমের আগে তোমাকে মনে করো যে টাইম শেষ হওয়ার সাথে সাথে তোমার খাতাটা বা ওয়েমারটা নিয়ে যাবে। এই ব্যাপারগুলোর একটা এক্সপিরিয়েন্স লাগে। তো আমি বলবো পরীক্ষা কোনোভাবে মিস করা যাবে না। আমরা এবার আমাদের অনলাইন রুটিনের সাথে অফলাইন রুটিনটা এমনভাবে অ্যাচিভে সাজাইছি যাতে তুমি অনলাইন ক্লাস করার পরে পর্যাপ্ত টাইম পাও প্রিপারেশন নেওয়ার জন্য ওই অধ্যায়ের উপর, দেন তারপরে গিয়ে অফলাইনে অ্যাচিভে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। এবং অ্যাচিভে আমরা কি করব, তুমি একটা কোশ্চেনে পরীক্ষা দিবা, বাসায় আর একটা কোশ্চেন নিয়ে যাবা প্র্যাকটিস করার জন্য, মানে ডাবল পরীক্ষা। অন্যান্য জায়গায় ধরো একটা করে পরীক্ষা দিবা, এখানে ডাবল পরীক্ষা দিবা, আবার বাসায় একটা মানে প্র্যাকটিস শিট নিয়ে যাবা, একটা প্র্যাকটিস কোশ্চেন নিয়ে যাবা, ওইটা বাসায় পরীক্ষা দেবা। এবং আমরা এগুলার প্রিন্টেড সলভ শিট বা সলভ কপি, তোমাকে প্রিন্টেড কপিটা আমি তোমাকে দিয়ে দিব। আমরা কিন্তু আগে প্রিন্টেড কপি দিতাম না, আমরা আগে সলভ ক্লাসের ব্যবস্থা করছিলাম। তো সলভ ক্লাসে আসলে তোমরা কত ক্লাস করবা, একে তো ধরো আমরা মেইন ক্লাসগুলো নিব, দেন আবার যদি একটা পরীক্ষা দিয়ে সলভ ক্লাস দেখতে হয়, সেটাও আসলে সময়ের ব্যাপার। তো এত ক্লাস তো তুমি আসলে করতে পারবে না। তো সলভ ক্লাসটা আমরা আগে বলতাম যেটাতে প্রবলেম হয় সেটা তুমি দেখবা। তো ব্যাপারটা হয় কি, এটা আসলে মানে খুব একটা ইফেক্টিভ হয় না। তুমি পরীক্ষাটা দিবা, সাথে সাথে সলভ শিটটা পেয়ে যাবা, তুমি দেখে নিবা যে ও আচ্ছা আমি কি ভুল করলাম। কারণ তুমি তো ধরো ক্লাস করে তুমি সব পারো, তুমি নিজে বাসায় প্র্যাকটিস করছো, পরীক্ষার হলে কি সিলি মিস্টেক করলা, কোন জায়গায় আটকে গেলা, এই জায়গাটা তো দেখতে হবে। তোমার তো পুরো একটা ম্যাথের সলভ দেখার দরকার নেই। তো এই কারণে আমরা সলভ শিট প্রিন্টেড কপিটা ওইভাবে সাজাইছি যাতে তোমার কাজে দেয়, মানে আমরা তোমার যাতে ভালো হয়, তোমার যাতে মানে এক্সামের মার্কটা ভালো আসে, তার জন্য যা যা ইফোর্ট দেওয়ার দরকার সেই জিনিসগুলো আমরা সাজাই দেওয়ার, যতটা তোমাদের পাশে থাকা যায় সেই চেষ্টা করতেছি। তো অ্যাচিভের এক্সাম নিয়ে আসলে ওইভাবে আর তো কী বলবো, আমি একটু তোমাকে দেখাই। দেখো এই যে আমাদের কি কি ফিচার আছে, এই ফিচারগুলো এখানে এই যে যা বললাম আসলে আমরা মানে এই যে 77টা হোম প্র্যাকটিস অনলাইন এক্সাম সলিউশন এগুলো সব কিছু দিয়ে দিব। তারপরে হচ্ছে ডেডিকেটেড ওয়েব অ্যাপ তুমি পাবা, তুমি সেখানে তোমার রেজাল্টটা দেখতে পারবা, রেজাল্টের গ্রাফটা তুমি দেখতে পারবা যে তোমার ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। মানে আসলে এগুলো আমাদের নতুন কিছু না, এগুলো সব আগে থেকে আছে, ঠিক আছে। এই যে 12টা মডেল টেস্ট প্রশ্ন হার্ড কপি, মজার ব্যাপার যেটা আমরা কিন্তু অ্যাচিভে রিটেন পরীক্ষাটা এমনভাবে নিই যেটা তুমি বুয়েটে যে কোশ্চেনটা তুমি পাবা, ঠিক আছে, সেরকম একেবারে সেরকম কোশ্চেনে কিন্তু আমরা অ্যাচিভের অফলাইন পরীক্ষাটা নিয়ে থাকি, রিটেন পরীক্ষাটা। তাহলে তোমার কি হলো যে আমি আসলে মানে পরীক্ষাতে আমি বুয়েটে গিয়ে যে কোশ্চেনটা ফেস করব ওরকম কোশ্চেনে আমি পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস নিজে করে নিলাম। তো এই জিনিসটা তোমরা একটু করবা, এখানে সেই সুযোগটা তোমরা পাবা। আর অ্যাচিভ থেকে এবার আমরা ধরো ব্যাগ দিচ্ছি, টি শার্ট দিচ্ছি, এগুলো তো তোমাদের গিফট, এগুলো নিয়ে বলার কিছু নেই। আর এই যে বইয়ের ব্যাপারটা তো অভি সুন্দর করে বলে দিল, বই নিয়ে আর তেমন কিছু বলার নাই। তো আমাদের এখানে ওই যে তোমরা এখন ভর্তি হলে খুবই কম প্রাইসে ভর্তি হতে পারবা, ছাড়ে ভর্তি হতে পারবা। আর অ্যাচিভের এই যে কোনো ধরো ইনফরমেশনের জন্য বা ব্রাঞ্চগুলোর জন্য এই কিউআরটা স্ক্যান করবা, আর এখানে ব্রাঞ্চগুলোর নাম লেখা আছে এখানে, ঠিক আছে। আমি এই ব্রাঞ্চগুলো আরেকটু সুন্দর করে এখানে দেখা দিচ্ছি। আমাদের এবার আগে ছিল 11টা ব্রাঞ্চ, এবার কিন্তু 22টা ব্রাঞ্চ হচ্ছে। তার মানে তুমি মোটামুটি যে বলা যায় যে তুমি আসলে বিভাগীয় শহরগুলোতে বা মোটামুটি বড় বড় জেলা শহরগুলোতেও তুমি অ্যাচিভের ব্রাঞ্চ পাচ্ছ। চট্টগ্রামে আমাদের 2টা ব্রাঞ্চ আছে, ঢাকাতে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তারপর রাজশাহী, রংপুর, তারপর দিনাজপুর, এরকম অনেকগুলো কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু এবারও যুক্ত হয়েছে। তো তোমার অফলাইন পরীক্ষার দেওয়ার জন্য অ্যাচিভের আমি বলবো, অ্যাচিভের সাথে যেহেতু তুমি অনলাইনে আমাদের কোর্স করবা, তার সাথে সুন্দর করে রুটিন মিল রেখে অ্যাচিভের রুটিনটা সাজানো এবং কোশ্চেনগুলো আমরা ওইভাবে মডারেশন করবো যেন কোশ্চেনগুলো ঠিকঠাক হয়। এই জিনিসটা আমরা যারা এসিএসের ভাইরা আছে এরা আমরা মনিটরিং করব। চট্টগ্রামের যে ব্রাঞ্চটা ওটা তো সবসময় সঞ্জয় দাদা দেখতেছেন, সঞ্জয় দাদা সব কিছু দেখতেছেন ওখানে। তো এইভাবে আমরা মনিটরিং করব। তো আশা করি তোমাদের
মানে আমাদের অ্যাচিভের সাথে তোমাদের জার্নি বা ইসিএস এর সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং জার্নিটা খুব স্মুথ হবে। একটা কথা তোমাদের একটু বলে রাখি, দেখা যাবে কি অনেক স্টুডেন্ট পরে পরে মানে কি এক্সামের ধরো 1 মাস আগে, 1.5 মাস আগে, 15 দিন 20 দিন আগে কোর্সটা এনরোল করবে বা অ্যাচিভ এসে ভর্তি হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো সময়ের সিদ্ধান্ত সময় নিতে হবে। একটা আফসোস হবে, যদি আমি এই কাজটা সময় মতো করতাম, এই আফসোসটা যাতে না করতে হয়। যেহেতু তুমি ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তাহলে তার জন্য ভালোভাবে নাও, মানে যেটা করবা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে সেটা করো। অর্ধেক অর্ধেক করে লাভ নাই, ঠিক আছে? অর্ধেক অর্ধেক করে দেখবা দিন শেষে আসলে রেজাল্টটা আশানুরূপ হবে না। এই কারণে তোমার ক্যালিবার থাকলে, তুমি যদি মনে করো আমার পটেনশিয়ালিটি আছে, তাহলে তুমি আসলে সর্বোচ্চটা দিয়ে লড়ে যাও। কারণ সর্বোচ্চটা যদি নিজের সর্বোচ্চটা দিতে না পারো, অ্যাডমিশনে কেউ তোমাকে মুখে তুলের একটা রেজাল্ট দিয়ে দিবে না। এখানে প্রতিযোগিতা করে আসলে টিকে থাকতে হবে, এবং আমাদের আসলে মানুষের জীবনটা এরকম, প্রতিযোগিতার মধ্য দিয়ে আসলে আগে যেতে হয়, ঠিক আছে? আমরা আসলে প্রত্যেক দিন কারো না কারোর সাথে প্রতিযোগিতা করেই আগাচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের ধরো আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাটা এমন যে তোমার আসলে প্রতিযোগিতার মধ্যে আগাইতে হবে। আমাদের দেশের অবস্থা বা আমাদের ধরো ফ্যামিলির অবস্থা, মানে গড়ে যদি বলি সবার তো খুব ভালো হয় না। তাহলে আমরা কি করতে চাই, আসলে আমাদের অবস্থার উন্নতি করতে চাই। তো এর জন্য আমি বলবো ইঞ্জিনিয়ারিং একটা বেস্ট অপশন। তুমি দেখবা বাংলাদেশে ভালো ভালো কর্মক্ষেত্রে যারা আছে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা স্টুডেন্টরা। এবং তুমি যদি মনে করো যে দেশের বাইরে যাইতে চাও, তো বাইরেও যদি যাইতে চাও, তাও তার জন্য আমি বলবো বেস্ট অপশনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এখান থেকে বাইরে যাওয়াটা সহজ। তুমি ইঞ্জিনিয়ারিং না পড়লে যে দেশের বাইরে যেতে পারবা না বা উচ্চশিক্ষা নিতে পারবা না, ব্যাপারটা এরকম না। বাট কি হয়, ইঞ্জিনিয়ারিং পড়লে সহজ। তুমি এই যে অ্যাডমিশন টেস্টের সময় তুমি যে কষ্টটা করবা, এই কষ্ট, এই পরিশ্রমটা মানে তোমাকে অনেক জায়গায় পরবর্তীতে লাইফে অনেক জায়গায় আগায় রাখবে। এটা তুমি ফিল করবা, যেটা ধরো আমরা এখন ফিল করি, এই ব্যাপারটা তোমাদের তখন আসবে। তো আমি অনেক কিছু বলে ফেললাম, অনেক বেশি সময় নিয়ে ফেললাম। তো ভাইরা সবাই আসলে মনে হয় ভালো হয় আমরা শেষ করে দিতে পারি। ঠিক আছে দাদা, আমরা তাহলে তো এর মাধ্যমে আমাদের লঞ্চিং লাইফটা শেষ হলো। আমাদের ক্লাস শুরু হচ্ছে কয় তারিখ? 18 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। আর তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যেই জার্নিটা, পুরো জার্নি জুড়েই ইনশাল্লাহ আমরা থাকবো। ক্লাস, গাইডলাইন, এর পাশাপাশি যা কিছু দরকার সব কিছু। তোমাদের জাস্ট একটা জিনিসই থাকতে হবে, সেটা হচ্ছে ক্লাস করার ইচ্ছা, নিজের পড়ার ইচ্ছা, চান্স পাওয়ার যে আগ্রহটা, সেটা থাকতে হবে, পড়তে হবে, আর আমাদের কথাগুলো শুনে পড়তে হবে। কেমন? ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয়, শুধু ইঞ্জিনিয়ারিং না, সে যেই ইউনিভার্সিটিগুলোয় পরীক্ষা দেয় ম্যাক্সিমামগুলোতেই চান্স পেয়ে যায়। আর ইঞ্জিনিয়ারিংয়ে অনেকগুলো অপরচুনিটি আছে, অনেকগুলো সুযোগ আছে। তুমি যদি পরিশ্রম করে যাও, কোনো না কোনোটায় ভালো একটা পজিশনে তুমি চান্স পাবা। তো খুব শিগগিরই ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর এনরোল করে ফেলো। টাটা। আমি এন্ড করে দিচ্ছি দাদা।